সালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা ভালো আছেন। আজকে আমাদের ওয়ার্ল্ড এর ওয়েবিনার সেশন নাম্বার 57 এবং আমাদের কন্টিনিউয়াস যে সাবজেক্টটার উপর আমরা ওয়েবিনার করছি, আজকের সাবজেক্টটা হলো ওয়েল্ডিং অ্যান্ড ম্যাটেরিয়াল টেকনোলজিস ইন ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্স প্র্যাকটিস পার্ট 2। আমাদের নিয়মিত এবং রেগুলার এই সাবজেক্টে যিনি প্রেজেন্টেশন দিচ্ছেন আমাদের অতি পরিচিত ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার পিন্স। তিনার সংক্ষিপ্ত বায়োডাটা আমি একটু বলছি। মিস্টার রফিকুল ইসলাম তালুকদার পিন্স গ্রাজুয়েট ইন মেকানিক ইঞ্জিনিয়ার ফ্রম দ্য খুলনা ইউনিভার্সিটি কলেজ, currently Kuwait, 78 batch, working in Ghorasal 210 megawatt thermal power plant project under the Bangladesh Water Development Board, and then Chittagong Urea Fertilizer Project as assistant pipe engineer under Tyco Engineering Corporation, and Chittagong Urea Fertilizer Plant as a maintenance engineer under BCIC, and then Capco as a workshop manager. After that, at NOC as a senior engineer workshop, then Noor Islam Engineering and Business Development Manager. Currently, he is working with International Development Company, IDC, as a cataloging engineer. Also, he has served as a Institute of Engineers, like his Honorable Secretary and Vice Chair, Central Council member from Chittagong Rangodia Center, and ex-Vice Chairman OSBB, Occupational Safety Board in IB, ex-Vice Chairman IEB Dubai Overseas Chapter. Now, request to Mr. Rafigul Islam Talukdar to start today a webinar session. Subject will be the welding and material technology in industrial maintenance practice, part 2. Thank you so much. Okay, thank you. থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা যেহেতু এখানে কেউ নন বেঙ্গলি নেই, তাহলে বোধহয় আমি বাংলায় প্রেজেন্টেশন দিতে পারি, তাহলে বোধহয় সকলের বুঝতে সুবিধা হবে। তো আজকের ওয়েল্ডিং টেকনোলজি, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্স পার্ট 2, আজকে আমরা একটু আপনাদের সকলকে নিয়ে ডিপ ডাইভিং করব। কিছুটা টেকনিক্যাল হাইটেক ফেজের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। ফার্স্ট সেশন কিছুটা ইন্ট্রোডাক্টরি ছিল, এই সেশনটা কিছুটা একটু টেকনিক্যাল হবে। আশা করি আপনাদের আমি বোঝাতে সক্ষম হব, যেহেতু বাংলায় বলছি। Program objective to equip professional industrial operations and manufacturing with advanced knowledge in welding and fabrication, focusing on efficiency, safety, quality, and cost effectiveness. Key benefit of this session: life cycle value preservation of asset by best practice weld repair, risk control, health safety environment compliance by enforcing stringent safety protocol, reliability and availability to business process by following fit to purpose methodology supported by codes and standards to deliver higher mean time between failures. Cost optimization by well-engineered weld repair, integration into asset management system ISO 55001, undertake weld repair after identifying asset condition through RBI risk-based inspection, implement controlled welding procedure WPS PQR approved for the specific material and service. আমার পরবর্তী স্লাইড, নেক্সট স্লাইড, ইঞ্জিনিয়ার ইমরান। ওয়েল্ডিং অপারেশনাল প্লান্ট মেজর কনসার্ন। অপারেশন প্লান্টে যদি আমাদের ওয়েল্ডিং করতে হয়, মেজর কনসার্ন যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে সেটা হলো কমপ্লেক্স ইন নেচার। মনে করতে হবে একটু কমপ্লেক্স হবে, যেহেতু অপারেটিং প্লান্টে ওয়েল্ডিংটা হচ্ছে। হেলথ সেফটি
এনভায়রনমেন্ট স্ক্রিনিং করতে হবে, কমপ্লেক্স মেথোডোলজি আমাদেরকে সেখানে ফলো করতে হবে, কোয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ওয়েলস সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। কোয়ালিফিকেশন বলতে আমি ওয়েল্ডার্স কোয়ালিফিকেশন মিন করছি এখানে, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। প্রসেস আইসোলেশন খুব একটু চ্যালেঞ্জিং হয় রানিং প্ল্যান্টে। অ্যাক্সেস অ্যান্ড স্পেস কনস্ট্রেন্ট, ওকে, অনেক সময় ভেসেলের মধ্যে কনফাইন্ড স্পেসে কাজ করতে হয়, সেটা একটা চ্যালেঞ্জ রানিং প্ল্যান্টে। কোঅর্ডিনেশন অ্যান্ড কমিউনিকেশন ভেরি ইম্পর্ট্যান্ট। রানিং প্ল্যান্ট অ্যাসোসিয়েটেড হ্যাজার্ড, রানিং প্ল্যান্টে কিন্তু হাই টেম্পারেচার এবং প্রেশারের মধ্যে কাজ করতে হয়। কনফাইন্ড স্পেস আগে উল্লেখ করেছি, রিস্ক অফ ফায়ার অর এক্সপ্লোশন হতে পারে, এই রিস্কটা থাকে। টক্সিক অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স থাকতে পারে। ওয়ার্ক অ্যাট হাইট এবং সারাউন্ডিং নয়েজ থাকবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক ব্যবস্থাপনা অবলম্বন করে আমাদের কাজগুলো করতে হবে। সেফটি ফার্স্ট। নেক্সট স্লাইড। লাইফ সেভিং রুলস আমরা আগেও বলেছি, আমরা বি ওয়ার্ল্ড থেকে কিন্তু এই যে সেফটির উপরে আমরা কিন্তু অ্যাডভোকেসি করি মূলত। সব সেশনে কিন্তু আমরা সেফটিকে অ্যাডভোকেসি করি, আমরা কোয়ালিটি অ্যাডভোকেসি করি। তার পার্ট হিসাবে কিন্তু লাইফ সেভিং রুলস আমার প্রত্যেকটা সেশনেই আমি উল্লেখ করব, এবং যাতে করে সবাই এ ব্যাপারে অ্যাওয়ার হতে পারেন। লাইফ সেভিং রুলস বলতে যেটা আমাদের ইন্টারন্যাশনাল পেট্রোকেমিক্যালস প্ল্যান্টে ফলো করা হয়। ওয়ার্ক অথরাইজেশন, এটা লাইফ সেভিং রুলস এর পার্ট। কনফাইন্ড স্পেস লাইফ সেভিং রুলস এর পার্ট, সংক্ষেপে এলএসআর বলে। এনার্জি আইসোলেশন করতে হবে, সেটা ইলেকট্রিক্যাল এনার্জি হোক আর আপনার ফিজিক্যাল এনার্জি হোক, আদার এনার্জি আইসোলেশন করতে হবে। বাইপাসিং সেফটি কন্ট্রোলস ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়ার্কিং অ্যাট হাইট আগে বলেছি। সেফ মেকানিক্যাল লিফটিং, এটাও লাইফ সেভিং রুলস এর একটা পার্ট। টক্সিক গ্যাস থাকতে পারে। ড্রাইভিং রুলসটা ফলো করতে হবে। সেফ ড্রাইভিং রুলস ইনসাইড দ্য প্লান্ট, ইনসাইড দ্য রানিং প্লান্ট ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে লাইন অফ ফায়ার, আপনি লাইন অফ ফায়ারে আছেন কিনা সেটা দেখতে হবে। আপনি গাড়ি চলছে, আপনি তার মধ্যে রাস্তা ক্রস যদি করেন তাহলে কিন্তু আমরা লাইন অফ ফায়ারটা দেখতে হবে যে আপনি লাইন অফ ফায়ারের মধ্যে আছেন কিনা। আপনি কোনো কিছু হেভি লিফটিং করছেন, তার নিচে আপনি দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু আপনি লাইন অফ ফায়ারে আছেন। অর্থাৎ লাইন অফ ফায়ারটা অ্যাভয়েড করে চলতে হবে, লাইন অফ ফায়ার থেকে দূরে থাকতে হবে। এটা একটা লাইফ সেভিং রুলস এর অংশ। হট ওয়ার্ক তো খুবই স্বাভাবিক, ওয়েল্ডিং মানি হট ওয়ার্ক। Next slide, job safety analysis, risk assessment. It is compulsory and mandatory. যেটা বি ওয়ার্ল্ড কিন্তু আমরা এই রিস্ক অ্যাসেসমেন্টকে অ্যাডভোকেসি করি, এবং এখানে আমাদের সাথে যদি কেউ থাকেন, যদি কোথাও বড় কোনো কোম্পানিতে, ইন্টারন্যাশনাল মানের কোনো কোম্পানি যদি আপনি ইন্টারভিউ দিতে যান, সেখানে যদি আপনি রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে না পারেন, আপনাকে কিন্তু ওখানেই আপনাকে স্ট্রাইক আউট করে দেওয়া হবে। এটাকে বলা হয় ডেথ কোশ্চেন আর কি। এটা মাস্ট জানতেই হবে আপনাকে। আপনি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনি এক্সপার্ট হন না কেন, যদি আপনি রিস্ক অ্যাসেসমেন্টের উপরে কোশ্চেন করে উত্তর দিতে না পারেন, আপনাকে ফার্দার আর কোনো কোশ্চেন করবে না, ওখানেই আপনার ইন্টারভিউ শেষ করে ফেলবে। এটা মাস্ট জানতে হবে রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এই জন্য এই স্লাইডটা কিন্তু আমি প্রত্যেকটা প্রেজেন্টেশনে রাখবো, আগেও রেখেছি, আজকেও রাখলাম। কিভাবে জব সেফটি অ্যানালাইসিস করতে হয়, এটাকে রিস্ক অ্যাসেসমেন্টে বলা হয়। এটা আপনি দেখতে পাচ্ছেন যে এই টেবিলে রিস্ক অ্যাসেসমেন্ট টেবিলের মধ্যে হ্যাজার্ড ডিসক্রিপশন আপনাকে উল্লেখ করতে হবে। নেক্সট কলামে পটেনশিয়াল রিস্ক এবং কনসিকুয়েন্স কি সেটা উল্লেখ করতে হবে। লাইকলিহুড বা প্রবাবিলিটি কতটা সেটা নেক্সট কলামে। তারপরের কলামে সিভিয়ারিটি লেভেল আপনাকে উল্লেখ করতে হবে, রিস্ক লেভেল উল্লেখ করতে হবে। রিস্ক লেভেলটা আসবে কিন্তু আপনার লাইকলিহুড ইনটু এটা ফাংশন অফ সিভিয়ারিটি অ্যান্ড লাইকলিহুড, এটাকে কিন্তু রিস্ক লেভেল বলা হয়। এটা ফাংশন অফ সিভিয়ারিটি অ্যান্ড লাইকলিহুড, এই জন্য বলা হয়েছে এল ইনটু এস। এখান থেকে আমি জানতে পারবো আমার রিস্কটা কি লেভেল কোথায়, এটা হাই না মিডিয়াম
তারপরের কলাম আছে কন্ট্রোল মেজার। আপনি যেখানে হাই রিস্কের মধ্যে থাকবেন অবশ্যই আপনাকে কন্ট্রোল মেজার নিতে হবে, যাতে করে আপনি এটা রেসিডুয়াল রিস্কের মধ্যে থাকতে পারেন। নেক্সট ফাইনাল কলাম এটা হলো রিস্ক, রেসিডুয়াল রিস্ক। আপনি এখন 12 থেকে কিন্তু 6 হয়ে গেল আর কি। তো কন্ট্রোল মেজার সবকিছু উল্লেখ করা আছে এখানে, আমি ডিটেলস এটা পড়ছি না। এখানে অনেকগুলো হ্যাজার্ড ডিসক্রিপশন আছে, একটা ফায়ার অর এক্সপ্লোশন, exposure to toxic fumes, gases, electric shock, ultraviolet radiation and burns, heat stress, restricted access, confined space, noise exposure, এগুলো আপনার হ্যাজার্ড। তার সাথে পটেনশিয়াল রিস্ক এখানে বলা আছে। ঠিক আছে, তো এই এই স্লাইডটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, আপনারা এই স্লাইডটা বারবার করে দেখবেন এবং আপনারা কর্মক্ষেত্রে এটা কিন্তু প্র্যাকটিস করবেন, মাস্ট। যদি প্র্যাকটিস না করেন আপনারা কিন্তু এটা আমাদের জন্য খুবই একটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা চলে যাব যদি এটা প্র্যাকটিস না করি। তো আমাদের ইঞ্জিনিয়ারদের দায়িত্ব হবে সেফ ওয়ার্ক প্র্যাকটিস করা আর কি, যেটা এই রিস্ক অ্যাসেসমেন্ট সেটা এনশিওর করবে আর কি। নেক্সট, জব স্কেডিউল ক্রিটিক্যাল কনসিডারেশন। জব স্কেডিউলের ক্ষেত্রে যে ক্রিটিক্যাল কনসিডারেশন রাখতে হবে সেটা হলো আপনি প্রথমে ওয়ার্ক ব্রেক করবেন, জব ব্রেকডাউন করতে হবে। আপনি কি কি জব করবেন তার একটা ব্রেকডাউন করতে হবে। ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন করতে হবে। জব সেফটি অ্যানালাইসিস অ্যান্ড পিটিডব্লিউ, পারমিট টু ওয়ার্ক আপনাকে থাকতে হবে। পারমিট টু ওয়ার্ক ছাড়া আপনি কাজ করতে পারবেন না। পারমিট টু ওয়ার্ক তখনই দেবে যখন আপনার কাছে জব সেফটি অ্যানালাইসিস থাকবে, এবং জব সেফটি অ্যানালাইসিসে যেসব বিষয় উল্লেখ করা আছে সেগুলো আপনি এনশিওর করছেন কিনা, সেগুলো কমপ্লাই করছেন কিনা, সেগুলো দেখার পরেই কিন্তু আপনি পারমিট টু ওয়ার্কটা পাবেন। তা না হলে আপনি কিন্তু পারমিট টু ওয়ার্ক পাবেন না। আপনার অপারেশন থেকে আপনার অপারেশন সুপারভাইজার বা শিফট সুপারভাইজার থাকবেন, তিনি কিন্তু আপনাকে পারমিট দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার জব সেফটি অ্যানালাইসিসের সমস্ত কন্ডিশনগুলো আপনি ফুলফিল না করছেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনস্পেকশন রিপোর্ট আপনার কাছে থাকতে হবে একটা। WPS ডকুমেন্ট, কিন্তু WPS এন্ড PQR, WPS নিয়ে আজকে মূলত আলাপ করব আজকে। আপনার কাছে স্পেয়ারস এন্ড ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি থাকতে হবে, এটা ক্রিটিক্যাল কনসিডারেশনের মধ্যে পড়ে। সাপোর্ট রিসোর্সেস যা যা লাগবে, সাপোর্ট রিসোর্সেস বলতে আপনাকে স্ক্যাফোল্ডিং মিন করে। সাপোর্ট রিসোর্স বলতে আপনাকে ইনসুলেশন রিমুভালের ব্যাপার থাকতে পারে। সাপোর্ট রিসোর্সের মধ্যে আপনার ক্রেন ফ্যাসিলিটি থাকতে পারে, সেগুলোকে আপনাকে থাকতে হবে। সাপোর্ট রিসোর্স, ম্যানেজমেন্ট অফ চেঞ্জ ডকুমেন্ট, অনেক সময় প্লান্টে আপনার কখনো চেঞ্জ হতে পারে, আপনার ম্যাটেরিয়াল চেঞ্জ হতে পারে। কার্বন স্টিল থেকে হয়তো আপনি স্টেনলেস স্টিল হয়তো ব্যবহার করতে হইতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যদি বলে যে এই জায়গাটা ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে, তখন কিন্তু আপনাকে কিন্তু MOCর মাধ্যমে যেতে হবে, ম্যানেজমেন্ট অফ চেঞ্জ। মানে MOCর যে প্রসিডিউর আছে সেইটা আপনাকে ফলো করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রানিং প্ল্যান্টে এটা কিন্তু খুব বেশি প্রয়োজন। অ্যাকশন অন এক্সিকিউশন যারা করবেন, যারা কাজটা করবেন তাদের কি দরকার, তাদেরকে কিন্তু এরিয়া প্রিপারেশন করতে হবে, যেখানে কাজ করবে এরিয়াটা প্রিপেয়ার করতে হবে। সিস্টেমটা আইসোলেশন হয়েছে কিনা সেটা তাকে এনশিওর করতে হবে, যেটা পারমিট টু ওয়ার্কের মাধ্যমে সেটা করা হয়। টিম বিল্ডিং, উনি যেখানে কাজ করবেন, যিনি সুপারভাইজার, তার টিমটাকে কিন্তু সঠিকভাবে তাকে সিলেক্ট করতে হবে, এবং সেটা টিমটা কিন্তু ফিট টু পারপাজ। আপনি যে পারপাজে আপনি যাচ্ছেন সেই পারপাজের সাথে ফিট হয় কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। জব মেথড ব্রিফিং, ভেরি ইম্পর্টেন্ট। জব মেথড ছাড়া কোনো কাজ শুরু করা যাবে না। জব মেথড ছাড়া কিন্তু আপনি জব সেফটি অ্যানালাইসিস করতে পারবেন। জব মেথডটা কিন্তু সবার আগেই করতে হবে যিনি এক্সিকিউশনে থাকবেন, কি কোন কোন মেথডোলজিতে আমি কাজটা করবেন, 1 1 2 3 4 5। তারপরে সেফটি টিভিটি, ফিল্ডে কিন্তু আপনাকে সেফটি টিভিটি করতে হবে। টুল বক্স স্টক, সেটা মূলত কিন্তু ওই আপনার ওই যে জব সেফটি অ্যানালাইসিসের উপরে কিন্তু একটা সেফটি প্রেজেন্টেশন দিতে হবে সুপারভাইজারকে, এবং যারা কাজ করবেন সবাইকে কিন্তু ওই সেফটি টিভিটি শিটে সাইন করতে হবে যে তিনি সেফটি টিভিটিতে সেফটি টুল বক্স স্টকে পার্টিসিপেট করেছেন
এবং তিনি বুঝেছেন সুপারভাইজার যেটা তাকে বলেছে সেফটির ব্যাপারে, সেফটি প্রিকশন প্রোটেকশনের ব্যাপারে, তিনি ওখানে সাইন করবেন। এটা মাস্ট। এটা কিন্তু আপনার অডিট যখন হবে কিন্তু তারা কিন্তু এটা দেখবে যে আপনি কমপ্লায়েন্স, আপনার ডকুমেন্ট আছে, প্রসিডিওর আছে, আপনার ম্যানুয়াল আছে, কিন্তু আপনি এটা কমপ্লাই করছেন কিনা এটা কিন্তু অডিট দেখবে। অর্থাৎ এগুলো সিগনেচার মানে সাইট অ্যাটেন্ডেন্স, এইসব সেফটি প্রেজেন্টেশনের সাইট অ্যাটেন্ডেন্স ভেরি ইম্পর্টেন্ট। তাকে কিন্তু সাইন করতে হবে, ডেট টেট সহ। ওখানে মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে, স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী সেফটি মেনটেন করতে হবে। সিলেকশন অফ রাইট টুলস অ্যান্ড রাইট ইকুইপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব ক্ষেত্রে এটা দরকার। সাইট মোবিলাইজেশন করতে হবে, সবকিছু তার মেশিন পত্র যা যা আছে সবকিছু সাইট মোবিলাইজেশন করতে হবে এবং সব ডেমনস্ট্রেশন করতে হবে। যে কাজ মেথোডোলজি অনুযায়ী তিনি কাজ করলে কিছু কিছু ক্ষেত্রে তাকে আগে ডেমো করতে হবে, শপে ডেমো করে তারপরে ফিল্ডে কাজ করতে হবে, যে আমি ফিল্ডে এই কাজটা কিভাবে করব, আমার যে WPS আছে সেই অনুযায়ী আমি প্রিপেয়ার কিনা। সে মাঝে মাঝে একটু ক্রিটিক্যাল জব হইলে শপে ডেমনস্ট্রেশন করে নেওয়াটা ভালো। নেক্সট শীট, এই যে শীটটা আছে এই শীটটা কিন্তু দরকার হয়েছে প্ল্যানিং এর জন্য। প্ল্যানিং ডিপার্টমেন্ট এই শীটটা তৈরি করবে এবং প্ল্যানিং যে রিপোর্টটা করবে প্রতিটা জবের, এই শীটের উপরে ভিত্তি করে। এটা হলো জব শিডিউল করা আর কি। সাপোজ স্ক্যাফোল্ডিং ইরেকশন এন্ড ডিসমেন্টাল, এখানে বলা হয়েছে যে 21%। এই কাজটা যদি হয়ে যায় উনি পরবর্তীতে উনি রিপোর্ট দিবেন যে আমার কাজটা 21% হয়েছে। ইনসুলেশন রিমুভাল অ্যান্ড ফিক্স ব্যাক, এটাকে ধরা হয়েছে 2 ম্যান আওয়ার লাগবে এখানে, সেখানে ধরা হয়েছে পার্সেন্টেজ 3.5%। যদি এই কাজটা হয়ে যায় তাহলে 21 আর 3 কত হলো 24 পয়েন্ট। তার টেকনিক্যাল প্রোগ্রেস মিটিং এ অ্যাটেন্ড করবেন, সেখানে উনি সঠিকভাবে বলতে পারবেন যে কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে আর কত পার্সেন্ট কাজ বাকি আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট জব ফলো আপের জন্য, জব মনিটরিং করার জন্য। প্ল্যানিং এর পক্ষ থেকে এই শীটটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে বাংলাদেশে। এইটা কিন্তু খুব কম জায়গাতে প্র্যাকটিস হয় বলে আমি জানি। অর্থাৎ আমরা বেস্ট প্র্যাকটিসের অংশ হিসাবে আমরা এই শীটটাও ফলো করবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ওয়েল্ড প্রিরিকুইজিট, একটা ওয়েল্ডিং যদি করতে হয় প্রিরিকুইজিট কি লাগবে? ওয়েল্ডেবিলিটি, মানে ভালো ওয়েল্ডেবিলিটি ইনশিওর করতে হবে। ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশন, আপনি যেখানে কাজ করছেন ম্যাটেরিয়ালটা আইডেন্টিফাই হয়েছে কিনা, আপনার কাছে এর সাপোর্টিং ড্রয়িং আছে কিনা, আইসোমেট্রিক ড্রয়িং আছে কিনা, এবং সেখানে ম্যাটেরিয়াল উল্লেখ আছে। যদি আইসোমেট্রিক ড্রয়িং না থাকে তাহলে আপনাকে কিন্তু ম্যাটেরিয়াল আইডেন্টিফাই করে নিতে হবে। কিভাবে করবেন? PMI এর মাধ্যমে, পজিটিভ ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশনের মাধ্যমে এনশিওর করে তারপরে আপনাকে ওয়েল্ডিংটা করতে হবে। কোয়ালিফিকেশন ইম্পর্টেন্ট, আগে বলেছি। জয়েন্ট ফিট আপ, প্রসেস মেথোডোলজি লাগবে, প্রসিডিওর লাগবে। প্রসিডিওর বলতে আমি এখানে WPS বলছি, ওয়েল্ডিং প্রসিডিওর স্পেসিফিকেশন, অ্যাকসেপ্টেন্স, মানে কোয়ালিটিটা এনশিওর করা হয়েছে। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট গ্যাস ফর ওয়েল্ডিং কোয়ালিটি, এখানে যাবেন এখন তিনতলায় যাবেন। হ্যাঁ, শিল্ডিং গ্যাস যখন ওয়েল্ডিং করা হয় সেখানে কিন্তু শিল্ডিং গ্যাস, পার্জিং গ্যাস, বেকিং গ্যাস ব্যবহার করা হয়। আমাদের জানতে হবে যে কোন গ্যাস কোন পারপাজে ব্যবহৃত হয় আর কি। এটা আমাদের বুঝলে ওয়েল্ডিংটা আমাদের জন্য সহজ হবে। শিল্ডিং গ্যাসটা কি? পারপাজ হলো প্রোটেক্ট দ্য মোল্টেন ওয়েল্ড পুল অ্যান্ড ইলেকট্রোড ফ্রম এয়ার কন্টামিনেশন, মানে অক্সিজেন, নাইট্রোজেন, ওয়াটার ভেপার, প্রিভেন্টস অক্সিডেশন, porosity and weak oils। শিল্ডিং গ্যাসের কাজ হলো প্রিভেন্ট অক্সিডেশন, porosity, মানে ডিফেক্ট ফ্রি ওয়েল্ডিং করতে হলে আপনাকে শিল্ডিং গ্যাস অবশ্যই লাগবে। পার্জিং গ্যাস পারপাস কি? এটা হলো পার্জিং গ্যাস হিসেবে কি ব্যবহার করা হয়? পার্জিং গ্যাস হিসেবে আমরা ব্যবহার করি সাধারণত আর্গন গ্যাসকে ব্যবহার করা হয়। পার্জিং গ্যাস রিমুভস রিঅ্যাক্টিভ গ্যাসেস, oxygen, nitrogen, hydrogen inside or around the joint before and during welding, especially in pipes or enclosed spaces. Ensure the backside of the weld root is clean and oxidation free. Purging gas হিসেবে ব্যবহার করা হয় আর্গন গ্যাস, এটা এখন উল্লেখ নাই, পরবর্তীতে আসবে। ব্যাকিং গ্যাস কোনটা? পারপাস especially protects the root side of the weld during the actual welding process, maintains weld metal cleanliness
prevents oxidation, and improves penetration welding. ব্যাকিং গ্যাস কোনো কোনো ক্ষেত্রে ইউজ হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ইনার্ট গ্যাস ইউজ করা হয়। নেক্সট হলো এটা জাস্ট ফিলেট ওয়েল্ড, আমরা গত সেশনে দেখানো হয়েছে ফিলেট ওয়েল্ড কি করতে হবে। এখানে ওয়েল্ডিং এর বিভিন্ন পজিশনের কিন্তু এখানে ডেফিনিশন দেওয়া হয়েছে, যে কোন জায়গাটার কি বলে, কোন পজিশনের কি বলে, কোন পয়েন্টে কি বলা হয়। এখানে ফেস ওয়েল্ড, টো অফ ওয়েল্ড, পেনিট্রেশন দেখানো হয়েছে, থ্রোট, গ্রুপ ওয়েল্ড, এগুলো ডিটেলস। আচ্ছা, ডিটেলস আগেও বলেছি, এটা আজকে ডিটেলস বলছি না। এবার আসেন মূল পেজে আমরা আসছি, ওয়েল্ডিং প্রসিডিউর স্পেসিফিকেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাস্ট লাগবে। এই WPS ছাড়া আমি কোনো কোয়ালিটি ওয়েল্ড ইনশোর করতে পারবো না, আশা করা যাবে না। A oil procedure specification is a formal written document that describes how a welding operation must be carried out to ensure the weld meets the required quality and safety standard. It contains approved parameters such as welding process. মানে এই WPS ইনশোর করবে ওয়েল্ডিং প্রসেস কি হবে, বেস ম্যাটেরিয়াল এন্ড আদার স্পেসিফিকেশন কি থাকবে, সবকিছু WPS উল্লেখ করা থাকবে। ফিলার মেটাল টাইপ কি থাকবে, এটা উল্লেখ থাকবে। এটা বলা হয় ওয়েল্ডারদের জন্য একটা মানে কি বলবো বাইবেল স্বরূপ, মাস্ট টু ফলো। ফিলার মেটাল টাইপ এন্ড সাইজ কি হবে, ওয়েল্ডিং পজিশন কি হবে, এটা কিন্তু WPS উল্লেখ থাকবে। এটা ফ্ল্যাট হবে না হরাইজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, ওভারহেড হবে, আমরা কিন্তু আগের সেশনে এগুলো বলেছি বিভিন্ন পজিশন সম্পর্কে। প্রিহিট এন্ড ইন্টারপাস টেম্পারেচার, এটা কত থাকবে, এটা কিন্তু WPS উল্লেখ করতে হবে, ওয়েল্ডার ঠিক সেইটা ফলো করবে। প্রিহিট যদি করতে হয় সেটা WPS উল্লেখ থাকবে, সেইভাবে প্রিহিটিং করতে হবে। ইন্টারপাস টেম্পারেচার, এটা ব্যাপারে কিন্তু WPS উল্লেখ থাকবে, সেটা কিন্তু মেনটেন করতে হবে। এই প্যারামিটারসটা হয়েছে একটা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে থাকতে হবে আপনাকে আর কি। এর বাইরে গেলে কিন্তু আপনি কোয়ালিটি ওয়েল্ডিং এনশোর করতে পারবেন না। শিল্ডিং, ব্যাকিং গ্যাস একটাকে বললাম, টাইপ অ্যান্ড ফ্লো রেট, এই যে ব্যাকিং গ্যাস যেটা থাকবে এর ফ্লো রেট কি হবে সেটা উল্লেখ থাকবে। কারেন্ট, ভোল্টেজ, ট্রাভেল স্পিড, কত কারেন্ট, কত ভোল্টেজ, কত ট্রাভেল স্পিড, কত সবকিছু WPS উল্লেখ থাকবে। নাম্বার অফ পাসেস অ্যান্ড বিট সিকোয়েন্স, কয়টা পাস দিতে হবে, সবকিছু উল্লেখ থাকবে। পোস্ট ওয়েল হিট ট্রিটমেন্ট লাগবে কিনা, এটাও WPS উল্লেখ থাকবে। So it is usually developed according to the codes and standards like ASME, AWS, ISO, or EN, and is supported by a PQR process qualification record. আপনার WPS এর যত ডাটা থাকবে, যত প্যারামিটারস থাকবে, সেগুলো কিন্তু PQR এর মাধ্যমে আসবে। PQR প্রসিডিউর কোয়ালিফিকেশন রেকর্ড, ওখান থেকে সমস্ত ডাটাগুলো আসবে, যে ডাটাগুলো WPS এ ট্রান্সফার করা হয়। WPS এর কিন্তু PQR টা মাস্ট, যত ভ্যালু থাকবে সেই ভ্যালুটা কিন্তু ডেমনস্ট্রেশনের মাধ্যমে PQR এর মাধ্যমে ওই ডাটাগুলো ওখান থেকে WPS এ ট্রান্সফার করা হয়। Why WPS matter? Consistent quality, compliance with codes, material compatibility, control of welding parameters, reduction of defects, safety and reliability, legal and contractual protection. So WPS is very important. Next, typical authorization roles for developing a WPS. WPS কে ডেভেলপ করবে? ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার করবে, যার has specialized knowledge in welding metallurgy process and course, অথবা সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর CWI সার্টিফাইড হইতে হবে, তিনি এইটা ডেভেলপ করতে পারবেন। কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ারও করতে পারবেন ক্যান্ডিডেট WPS, তো এরা কোয়ালিফাইড। অর থার্ড পার্টি স্পেশালিস্ট, ধরেন আপনার কোম্পানিতে আপনার কোয়ালিফাইড ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার নাই, আপনি থার্ড পার্টি থেকে আউটসোর্স করতে পারেন আর কনসালটেন্ট নিতে পারেন, ইন সাম কেসেস এটা প্রয়োজন হতে পারে। রিকোয়ারমেন্টস আন্ডার কমন স্ট্যান্ডার্ডস ASME সেকশন 9, AWS D1.1, ISO 15609 and ISO 15614. Key point: a WPS is not just a welding shop document. It is legally and technically binding in many projects. So WPS হলো legally এবং technically binding document, যে শুধু ওয়েল্ডিং শপ ডকুমেন্ট হিসেবে দেখলে হবে না।
Ajmer section 9 তোমাকে একটু বলি। Ajmer section 9 WPS must be supported by a qualified PQR। একটু আগে বললাম যে প্রসিডিউর কোয়ালিফিকেশন রেকর্ড, এটা কিন্তু পিকিউআরটা কিন্তু কোয়ালিফাইড পিকিউআর থাকতে হবে, টেস্টেড বাই এ কোয়ালিফাইড ওয়েল্ডার। সো ওই যে পিকিউআরটা কোয়ালিফাই করবে কার মাধ্যমে? একজন কোয়ালিফাইড ওয়েল্ডার দ্বারা কিন্তু পিকিউআরটা কোয়ালিফাই করতে হবে, আন্ডার সুপারভিশন and approved by the employer's authorized representative. Okay, next. Preheat temperature. Preheat temperature ta ki kemon keno? The minimum temperature to which the base metal is heated before starting welding. So eta minimum temperature to which? এই একটা মিনিমাম টেম্পারেচার, এটা একটা প্রিরিকুইজিট মিনিমাম টেম্পারেচার to start any welding. Purpose holo slow cooling rate after welding, reducing the risk of cracking risk reduce করতে আমাকে প্রিহিটিং করতে হবে। এক্সেসিভ হার্ডনেস টাকে এই রিস্ক বিশেষ করে হিট এফেক্টেড জোনে এক্সেসিভ হার্ডনেস রিডিউস করার জন্য এই আমাকে প্রিহিটিং করতে হবে। রেসিডুয়াল স্ট্রেস বিল্ড আপ যাতে না হয় এই জন্য প্রিহিটিং করতে হবে। হেল্পস রিমুভ দ্য ময়েশ্চার, অনেক সময় ওয়েল্ডিং এর যেখানে জয়েন্টে কোনো ময়েশ্চার থাকতে পারে, সেই ময়েশ্চারের ভিতরে আপনার হাইড্রোজেন থাকতে পারে, সেগুলোকে রিমুভ করার জন্য প্রিহিটিং করতে হবে। অতএব একটা কোয়ালিটি ওয়েল্ডিং ওয়েল্ড আপনাকে যদি ইনশিওর করতে হয়, প্রিহিটিং কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে করতে হবে, যেটা WPS এ উল্লেখ করা থাকবে। আপনি WPS টা ফলো করলে হয়ে যাবে। How it is measured? Preheating টা কিভাবে মেজার করবেন? Usually measured with a temperature indicator crayons, এই চকের মতো দিয়ে এটাকে আপনি, অথবা ইনফ্রারেড থার্মোমিটার দিয়েও আপনি প্রিহিট টেম্পারেচারটা আপনি মেজার করতে পারবেন। ইন্টারফেস টেম্পারেচার, ইন্টারফেস মানে আপনি ধরেন রুট পাস দেবেন, রুট পাসের পরে আপনি পিলার পাস দিবেন, তারপরে আপনি কভার পাস দিবেন। এই এক একটা দুইটা পাসের মাঝখানে কিন্তু আপনাকে কিন্তু এই সময়টাকে বলা হয় ইন্টারফেস টেম্পারেচার। ধরেন রুট পাস দিলেন, রুট পাসের পরে আপনি ধরেন আপনি ফিলার পাস দেবেন, তো রুট পাস ফিলার পাসে যাওয়ার আগে আপনি টেম্পারেচারটা মেপে দেখবেন, এটাকে বলে ইন্টারফেস টেম্পারেচার। আবার যখন ওয়েল্ডিং আরেকটা পাস দিবেন তার আগে টেম্পারেচারটা মাপতে হবে। এই টেম্পারেচারটাকে বলা হয় ইন্টারফেস টেম্পারেচার। বাট এটা কিন্তু আপনার WPS এ উল্লেখ থাকবে, the maximum temperature allowed in the weld area between consecutive passes, পরিষ্কার কথা, measured before depositing the next oil pass। নেক্সট ওয়েল্ডিং পাসে যাওয়ার আগে আপনি টেম্পারেচারটা মাপবেন। পারপাস কি জন্য? কন্ট্রোলস হিট ইনপুট টু অ্যাভয়েড গ্রেন গ্রোথ ইন দ্য বেস মেটাল, লস অফ মেকানিক্যাল প্রপার্টিস, টাফনেস, স্ট্রেংথ। আপনার যদি টেম্পারেচার খুব বেশি হাই হয়ে যায় তখন গ্রেন গ্রোথ বেড়ে যাবে, এবং গ্রেন গ্রোথ যদি হয়ে যায় তখন সেটা কিন্তু আপনার মেটালার্জিক্যাল যে প্রপার্টিস বা মেকানিক্যাল প্রপার্টিস উপরে তার একটা ইম্প্যাক্ট করবে। আপনার হয়তো আপনার একটু ব্রিটেলনেস বেড়ে যাবে, আপনার হয়তো একটু ওয়েল পয়েন্টটা উইক হয়ে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিস্টরশন অর এক্সেসিভ সফটেনিং ensures consistency in oil quality across the multi-pass oils. আপনার যদি খুব হাই থিকনেসের প্লেট বা পাইপ হয় তখন মাল্টিপাস ওয়েল লাগবে, এবং মাল্টিপাস ওয়েল যখন হবে তখন কিন্তু আপনাকে একটা ওয়েল কোয়ালিটিটাকে কনসিস্টেন্ট ওয়েল কোয়ালিটি এনশিওর করতে আপনার ইন্টারফেস টেম্পারেচারটাকে আপনাকে মেজার করে দেখতে হবে। হাউ ইট ইজ মেজার্ড? সেম যেটা আগে যেটা বললাম ওইভাবে এটা মেজার করা যাবে। তো এটা সাধারণত ইন্টারফেস টেম্পারেচারটাকে প্রয়োজন হয় বিশেষ করে লো অ্যালয় ম্যাটেরিয়ালের জন্য। Next, heat input, very important heat input. Welding heat input is a measure of how much heat energy is supplied to the workpiece during welding, usually expressed per unit length of weld, commonly in kilojoule per millimeter or kilojoule per inch. It is important because it affects. And heat input কেন দরকার? এটা যদি ঠিক মতো আমরা অ্যাড্রেস না করি তাহলে কি হবে? হিট কোয়ালিটি মানে গ্রেন স্ট্রাকচার, মেকানিক্যাল প্রপার্টিস,
একে উপরে তার একটা ইম্প্যাক্ট করতে পারে। Distortion of residual stress, cooling rate, which influence hardness, toughness, and risk of cracking. Heat input খুব ইম্পর্টেন্ট, আমরা সামনে আরো হিট ইনপুট নিয়ে কথা বলবো। টু লো হিট ইনপুট মে কজ ল্যাক অফ, আবার যে হিট ইনপুট যদি কম হয় তাহলে কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু ফিউশন হবে না। মে কজ ল্যাক অফ ফিউশন, ইনকমপ্লিট পেনিট্রেশন অ্যান্ড পুয়ার ওয়েল স্ট্রেন্থ। আবার বেশিও হিট ইনপুট বেশিও হবে না, আবার কম হতে পারবে না। কতটুকু হিট ইনপুট হবে এটা কিন্তু WPS এ উল্লেখ করা থাকবে আর কি। Why it matters? হাই হিট ইনপুট, যদি হিট ইনপুট বেশি হয়ে যায় তাহলে আপনার কি স্লো কুলিং হবে। স্লো কুলিং হইলে আপনার কোর্স গ্রেনগুলো মানে আপনার যে মেটালার্জি যে স্ট্রাকচার আছে, মাইক্রো স্ট্রাকচার, গ্রেনগুলো কোর্স মোটা মোটা গ্রেন হবে, লোয়ার স্ট্রেংথ। এখন যদি কোর্স গ্রেন হয় তাহলে কি হবে, এটা মেটালার্জিক্যাল মাইক্রোস্ট্রাকচারের সেটা পার্ট, ওইখানে এটা দেখা যায়। লোয়ার স্ট্রেংথ অ্যান্ড বাট হায়ার ডাক্টিলিটি, আপনার স্ট্রেংথটা কমে যাবে কিন্তু ম্যাটেরিয়ালটা ডাক্টাইল হবে আর কি। মোর ডিস্টরশন অ্যান্ড রেসিডুয়াল স্ট্রেস থাকতে পারে, ডিস্টরশনের সম্ভাবনা বেশি। লো হিট ইনপুট হইলে ফাস্টার কুলিং হবে, ফাইনার গ্রেনস হবে, হায়ার স্ট্রেংথ বাট রিস্ক অফ ব্রিটল অ্যান্ড মাইক্রোস্ট্রাকচার লাইক মার্টেনসাইট ইন স্টিল। যদি লো হিট ইনপুট হয় তাহলে কুলিংটা ফাস্ট হবে, আর কুলিং যদি ফাস্ট হয় তখন গ্রেনগুলো ফাইন হবে। আর গ্রেনগুলো ফাইন হলে কি হবে, স্ট্রেংথটা বেড়ে যাবে কিন্তু ব্রিটলনেসটা বেড়ে যাবে। একটার সাথে আরেকটা কিন্তু ইন্টারলিঙ্কড। ফর্মুলা অফ হিট ইনপুট, এখান থেকে বোঝা যায় হিট ইনপুটটা, আমার হিট ইনপুট কিলোজুল বাই পার মিলিমিটার ইজ ইকুয়াল টু voltage into current into 60 into efficiency by S travel speed into 1000। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যদি ট্রাভেল স্পিড যদি বেড়ে যায় তাহলে কি হবে, আপনার হিট ইনপুট কিন্তু কমে যাবে, তাই না? এটা যেহেতু নিচে আছে ইনভার্সলি প্রপোর্শন, আর ট্রাভেল স্পিড যদি কমে যায় তাহলে হিট ইনপুট বেড়ে যাবে। এই সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, যদি ভোল্টেজ 24 ভোল্ট হয়, কারেন্ট 200 অ্যাম্পিয়ার হয়, আর যদি ট্রাভেল স্পিড মানে ওয়েল্ডারের ট্রাভেল স্পিড যদি 300 মিলিমিটার পার মিনিট হয়, এফিসিয়েন্সি 0.8 হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টেপ 1 ইলেকট্রিক্যাল পাওয়ার ভোল্টেজ থেকে পাওয়ার হলো ভোল্টেজ এবং কারেন্ট থেকে, স্টেপ 2 এনার্জি পার মিলিমিটার। তো আমরা হিট ইনপুট পাইলাম 0.96 কিলোজুল পার মিলিমিটার। তো পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য হিট ইনপুট কত কিলোজুল পার মিলিমিটার হবে এটা কিন্তু WPS এ উল্লেখ করা থাকবে, সেই অনুযায়ী আপনাকে ওয়েল্ডিংটা করতে হবে। এবং এই ভ্যালুটাকে ইনশিওর করার জন্য আপনাকে ভোল্টেজ, কারেন্ট এবং ওয়েল্ডারের ট্রাভেল স্পিড যেভাবে প্রেসক্রাইব করা আছে আপনাকে সেই ভ্যালুর মধ্যে আপনাকে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এই রিকোয়ার্ড হিট ইনপুটে পৌঁছাতে পারবেন না। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট PWST। এবার পোস্ট ওয়েল্ড হিট ট্রিটমেন্ট, হোয়াই ইট ম্যাটার্স। ওয়েল্ডিং এর পরে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লাগবে না, কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এবং থিকনেসের ক্ষেত্রে, থিকনেস এবং ম্যাটেরিয়াল এর উপরে ডিপেন্ড করে আপনার নির্ভর করতেছে PWST লাগবে কি লাগবে না। পোস্ট ওয়েল্ড হিট ট্রিটমেন্ট লাগবে, এটা ডিপেন্ড করতেছে থিকনেস অফ দ্য বেস মেটাল এবং ম্যাটেরিয়াল অফ দ্য বেস মেটাল। তো সেটা আপনি WPS এ উল্লেখ থাকবে। আপনি যে ম্যাটেরিয়ালে, যে পাইপ লাইনে যে ম্যাটেরিয়াল বেস মেটাল, যে বেস মেটালে আপনি ওয়েল্ডিং করবেন সেই বেস মেটালের আপনার প্রপার্টি অনুযায়ী WPS এ সেটা উল্লেখ থাকবে PWST লাগবে কি লাগবে না। এখন PWST কেন লাগে? ডিউরিং ওয়েল্ডিং মেটাল এক্সপান্ডস, when heated and contracts, when cooled। এখন ওয়েল্ডিং যখন করা হয় কি ঘটনাগুলো ঘটে সেটা এখানে বলা আছে। এখানে কিন্তু স্ট্রেস বিল্ড আপ করতে পারে। আফটার ওয়েল্ডিং
তো এই যে আমরা যেহেতু এখানে হাই টেম্পারেচারে ওয়েল্ডিং করা হচ্ছে, এখানে ম্যাটেরিয়ালের মধ্যে অনেক ঘটনা ঘটে, ডিস্টরশন হতে পারে, এখানে এক্সপানশন কন্ট্রাকশন হয়। Why it matters? High residual stress can lead to distortion, stress corrosion cracking, and premature failure in service. PWST effect heating the joint to a controlled temperature and cooling it slowly allows the metal to relax, reducing this stress. ওই যে ওয়েল্ডিং করার সময় যে স্ট্রেসটা ডেভেলপ করলো, সেই স্ট্রেসটা রিলিজ করার জন্য আমাদের পিডব্লিউএসটি করতে হবে। রিডিউসিং দ্য রেসিডুয়াল স্ট্রেস রিলিফ হবে এই পিডব্লিউএসটি এর মাধ্যমে। তো পিডব্লিউএসটি করা হয় একটা পিডব্লিউএসটি মেশিনের মাধ্যমে, হিট ট্রিটমেন্ট মেশিন আছে, মেশিন দিয়ে কিন্তু এটা করা হয়। ইমপ্রুভ টাফনেস অ্যান্ড ডাক্টিলিটি, তো ম্যাটেরিয়ালের টাফনেস বাড়ানোর জন্য। তারপর তো আপনারা বোঝেন যে শক নিতে পারে যে ম্যাটেরিয়াল, তাকে বলা হয় টাফ। এই যে লোহা এত টাফ কেন? সে শকটা নিতে পারে, তাই না? আবার একটা গ্লাস কিন্তু শক নিতে পারে না। গ্লাস টাফনেসের অপোজিট হলো ব্রিটেল, তাই না? গ্লাস হলো ব্রিটেল আর আপনার স্টিল হলো টাফ, কেন? সে শক নিতে পারে। শক অ্যাট হ্যামারিং করলে এই হ্যামারিং শকটা নিতে পারে, স্টিল নিতে পারে, গ্লাস নিতে পারে না। এই জন্য গ্লাসকে বলা হয় ব্রিটেল আর স্টিলকে বলা হয় টাফ। ডাক্টিলিটি মানে সে তার প্রপার্টিজ অফ এলাঙ্গেশন বাড়তে পারে, যে ডাক্টিলিটি। রেস্টোর মেটালজিক্যাল স্ট্রাকচার, মেটালজিক্যাল স্ট্রাকচার বলা হয় যে কোর্স গ্রেন, ফাইন গ্রেন বলা হয়েছে, এগুলো মেটালজিক্যাল স্ট্রাকচার বলা হয়, কি মাইক্রো স্ট্রাকচার। এই পিডব্লিউএসটি করলে মেটালজিক্যাল স্ট্রাকচারটাকে ইমপ্রুভ হবে, রেস্টোর হবে আর কি। মিটস কোর্স অন সেফটি রিকোয়ারমেন্ট। আচ্ছা, কোর্স অন সেফটি রিকোয়ারমেন্ট যেটা থাকে স্ট্যান্ডার্ড লাইক আজমি সেকশন 8, আজমি B3 1.3, ফ্যাব্রিকেশনের ক্ষেত্রে পেজ 60 650 ফলো করা হয়। টাইপস অফ পিডব্লিউএসটি কয় প্রকার? স্ট্রেস রিলিভিং। সো পিডব্লিউএসটির পারপাস হলো স্ট্রেস রিলিভ করা, একটু আগে বলছি টেম্পারিং করা, টেম্পারিং আফটার ওয়েল্ডিং, নরমালাইজিং আফটার ওয়েল্ডিং, অ্যানিলিং, ফুল অ্যানিলিং, সলিউশন অ্যানিলিং, সলিউশন ট্রিটমেন্ট, এজ হার্ডেনিং, প্রিসিপিটেশন হার্ডেনিং, হাইড্রোজেন ব্রেকআউট। তো এই সব কিছু কিন্তু আমার ডাব্লিউবিএস উল্লেখ থাকবে। নেক্সট, এখানে আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি যে স্ট্রেস রিলিভিং পারপাস কি, কোন টেম্পারেচার করা হয়, কমন ম্যাটেরিয়ালস। স্ট্রেস রিলিভিং পারপাস হলো রিডিউস রেসিডুয়াল স্ট্রেস। কোন টেম্পারেচারে? 550 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে স্ট্রেস রিলিভ করা হয়। কোন ম্যাটেরিয়ালে করা হয়? কার্বন স্টিল, লো অ্যালয় স্টিল। লো অ্যালয় স্টিল মনে বোঝা যায় যে স্টিলের মধ্যে ক্রোমিয়াম থাকে এবং মলিবডেনাম থাকে, 5% নিচে, সেটাকে লো অ্যালয় স্টিল বলা হয় আর কি। টেম্পারিং কেন করা হয়? রিডিউস হার্ডনেস, ব্রিটলনেস। টেম্পারেচার রেঞ্জ হলো 200 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস। এখানে হার্ডেন স্টিল, ক্রোম বলি স্টিলে করা হয়। নরমালাইজিং, রিফাইন গ্রেন, হোমোজেনাইজ। টেম্পারেচার 850 to 950 ডিগ্রি সেলসিয়াস, মানে অ্যাবভ দ্য ফার্স্ট ক্রিটিক্যাল টেম্পারেচার লেভেলে করা হয়। স্ট্রাকচারাল স্টিলে করা হয়। ফুল অ্যানিলিং, সফটেন রেস্টোরেড হাই টেম্পারেচারে 800 to 900 ডিগ্রি এই রেঞ্জে করা হয়। লো কার্বন স্টিলে করা হয়। সলিউশন অ্যানিলিং, রেস্টোর করেকশন রেজিস্ট্যান্স। করেকশন রেজিস্ট্যান্সকে রেস্টোর করার জন্য আপনার অনেক ম্যাটেরিয়াল যদি পুরনো হয়ে যায়, আপনার ধরেন সার্ভিসে আছে বহু বছর, কোনো ম্যাটেরিয়াল সার্ভিসে থাকলে তখন কিন্তু তার করেকশন রেজিস্ট্যান্স ক্ষমতা কমে যেতে পারে। কোনো ক্ষেত্রে সেখানে করেকশন রেজিস্ট্যান্সটাকে রেস্টোর করার জন্য এই সলিউশন অ্যানিলিং করা হয় উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ 1040 to 1150 হাই টেম্পারেচারে। সাধারণত স্টেনলেস স্টিল, নিকেল অ্যালয়, এগুলো সাধারণত সিভিয়ার ম্যাটেরিয়াল যেগুলো ফার্নেসে ব্যবহার করা হয়, ধরুন রিফর্মার, প্রাইমারি রিফর্মার বা পেট্রোকেমিক্যাল আছে ক্র্যাকার ফার্নেসে, সাধারণত নিকেল অ্যালয় ব্যবহার করা হয়। নিকেল অ্যালয় ম্যাটেরিয়ালে কখনো সলিউশন অ্যানিলিং করা
লাগতে পারে। এজ হার্ডেনিং এটা জাস্ট স্ট্রেনথেন ভায়া প্রিসিপিটেশন, এটা টেম্পারেচার হার্ডেনিং তো আপনারা বোঝেন খুব কুইক কুলিং করতে হয় আর কি, মানে আপনার অয়েল কুলিং হতে পারে, ওয়াটার কুলিং হতে পারে, ব্রাঞ্চ সলিউশনে কুলিং করা হতে পারে। এটা আরো ডিটেইলিং হতে পারে করা হবে। হাইড্রোজেন ব্রেকআউট, অনেক সময় হাইড্রোজেন রিমুভ হাইড্রোজেন ওয়েল্ডিং এর পরে সময় কোনো হাইড্রোজেন যদি ঢুকে যেতে পারে, ওকে এমবেডিমেন্ট বলে, হাইড্রোজেন এমবেডিমেন্ট, সেটাকে বের করার জন্য ব্রেকআউট করা হয়, মানে হিট করা হয়। এগুলো টর্চ হিটিং করলেই চলে, এগুলো মেশিন ছাড়াও, অথবা আমরা হিট ট্রিটমেন্ট মেশিনে ব্যবহার করতে পারি 200 to 350 ডিগ্রি সেলসিয়াস হাই স্ট্রেংথ অ্যালয়। ওয়েল্ডিং ইন্টিগ্রিটি কনসিডারেশন, আপনাকে ওয়েল্ডিং ইন্টিগ্রিটি যদি এনশিওর করতে হয় কি কি কনসিডারেশন, কি কি আপনাকে প্যারামিটারস কনসিডার করতে হবে, সেটা হলো ফুল ফিউশন হইতে হবে। ওয়েল্ডিং যেখানে করবেন ফুল ফিউশন, পুরো ম্যাটেরিয়ালটা গলতে হবে, গলে যেতে হবে, মেল্টিং হইতে হবে। ফিউশন তো আমরা বুঝি মেল্টিং হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, নো ল্যাক অফ ফিউশন অ্যাট রুট অর সাইডস, রুট এবং সাইড কোনো ল্যাক অফ ফিউশন থাকতে পারবে না, তাহলে সেখানে ডিফেক্ট হবে, কিন্তু সেটা আপনার ওয়েল্ডিং ইন্টিগ্রিটি হলো না আর কি। অ্যাডিকুয়েট পেনিট্রেশন হইতে হবে, তবে এই পেনিট্রেশনের ব্যাপারগুলো কিন্তু WPS এ উল্লেখ থাকে, এইটা ফলো করতে হবে। কন্ট্রোলড হিট ইনপুট, অ্যাভয়েড এক্সেসিভ ডিস্টরশন অর হিট হ্যাজ উইকেনিং, হিট অ্যাফেক্টেড জোন, আপনার যেখানে ওয়েল্ডিং করবেন ওয়েল্ডিং এর দুই পাশে 50 মিলি ওই যে ব্যান্ড, ওই জায়গাটাকে খুব সেন্সিটিভ জায়গা বলা হয়, হিট এফেক্টেড জোন। এটা আপনাকে খুব কেয়ারফুলি লক্ষ্য করতে হবে। সরি, তারপরে প্রপার ফিট আপ এন্ড অ্যালাইনমেন্ট, প্রিভেন্ট স্ট্রেস রাইজার্স এন্ড মিসঅ্যালাইনমেন্ট ডিফেক্টস। প্রপারলি ফিট আপ হইতে হবে, ফিট আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার ওয়েল্ডিং এর ফিট আপ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দুইটা পাইপ টু পাইপ ওয়েল্ডিং করার আগে এটা ভালো করে বেবিলিং টিটিং করে নিতে হবে, যেরকম আপনার উল্লেখ থাকে WPS সেভাবে কিন্তু ফিট আপ হইতে হবে। মিনিমাইজিং রেসিডুয়াল স্ট্রেস মিনিমাইজ করতে হবে। ইন্সপেকশন অ্যাক্সেস, ডিজাইন জয়েন্ট অ্যালাউ এনডিটি, রেডিওগ্রাফি, ঠিক আছে। তার মানে আপনার ওয়েল্ডিং এর পরে ইন্সপেকশন অ্যাক্সেস থাকতে হবে ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স। আপনারা এই ওয়েল্ড জয়েন্টটা দেখতেছেন, কোনটা কি বলে সবকিছু ডিফাইন করা আছে। নেক্সট হলো জয়েন্ট টাইপ। জয়েন্ট টাইপ একটু আমরা বলি কত রকম জয়েন্ট আছে। এইটা আছে বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, এজ জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট। টিপিক্যাল কনফিগারেশন, কোন কোন ক্ষেত্রে এটা করা হয়, স্কোয়ার, ভিভেল, ডাবল ভিভেল। বাট জয়েন্ট তো হতে পারে, বাট জয়েন্ট ডিফারেন্ট কনফিগারেশন হতে পারে। এটা একটা বলা হয় জিওমেট্রি, জয়েন্ট জিওমেট্রি। জিওমেট্রিটা ভেরি ইম্পর্টেন্ট, ডিপেন্ড করে থিকনেসের উপরে। আমরা পরবর্তী স্লাইডে দেখবো যে কোন থিকনেসে আমি সিঙ্গেল ভি আমি প্রিপারেশন করব, কোনটায় ডাবল ভি করব, কোনটায় সিঙ্গেল ভিভেল করব, এটা কিন্তু ডিপেন্ড করতেছে কৃষির উপরে। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারবো আর কি। তো এটাও ভেরি ইম্পর্টেন্ট, আপনি ওয়েল্ডিং ইন্টিগ্রিটি এনশিওর করতে গেলে জয়েন্ট কনফিগারেশন বা জয়েন্ট জিওমেট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু আপনার WPS এ উল্লেখ থাকবে, সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। জাস্টিফিকেশন অফ ওয়েল্ডিং ইন্টিগ্রিটি, আমি একটু একটা প্যারা পরেই। বাট জয়েন্টটা প্রোভাইডস ফুল পেনিট্রেশন হাই স্ট্রেংথ ইফ প্রপারলি প্রিপেয়ার্ড, good for pressure vessels, pipelines and structural members, bevel edges, improve access and fusion for thicker materials. তো আমি যে এই যে কোয়ালিটির কথা বলতেছি, যে এই যে এক্সপ্লেন করতেছি, এগুলো সাধারণত আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্লান্টে এই ধরনের ম্যাটেরিয়াল, এই ধরনের ওয়েল্ডিং স্ট্যান্ডার্ড আমাদেরকে ফলো করতে হবে। বাকিটা পড়ছি না, পরবর্তী দেখেন স্লাইডে দেখবেন যে কোন ম্যাটেরিয়ালের জন্য আপনি স্কোয়ার বাট, কোনটার জন্য আমি সিঙ্গেল বেভেল। তখন সিঙ্গেল বেভেল এটা কখন মিডিয়াম থিকনেস, যদি আপনার প্লেট বা পাইপের থিকনেস যদি 6 থেকে 20 মিলিমিটার হয়, তাহলে আপনাকে সিঙ্গেল বেভেল করতে হবে। দেখেন ভি, সিঙ্গেল ভি, একটা ভি হয়েছে না, এখানে দেখেন এই পাশে বেভেল, এই পাশের বেস মেটালে বেভেল, এই পাশে একটা বেভেল, দুইটা বেভেল মিলে কিন্তু ভি হলো আর কি। তো কোন থিকনেসের উপর ডিপেন্ড করতেছে যে আপনার জয়েন্ট কনফিগারেশন কেমন হবে। ডাবল ভি,
অনেক সময় ডাবল ভি কনফিগারেশন হতে পারে। এটা কখন হবে? থিক প্লেট, যদি আপনার প্লেটের থিকনেস অথবা পাইপের থিকনেস গ্রেটার দ্যান 20 মিলিমিটার হয়, তাহলে আপনাকে ডাবল ভি ফলো করতে হবে। রিডিউসেস ডিস্টরশন কেন করতে হবে? রিডিউসেস ডিস্টরশন বাই ব্যালান্সিং ওয়েল্ড হিট ফ্রম বোথ সাইডস এনশিওরস ফুল পেনিট্রেশন। ফুল পেনিট্রেশন এবং ফুল ফিউশন জন্য আপনাদের ওয়েল্ডিং কনফিগারেশন রিভিউ করতে হবে। তারপরে সিঙ্গেল বিভেল কোন ক্ষেত্রে করতে হবে, ডাবল বিভেল, সিঙ্গেল বিভেল, ইউ অর ডাবল ইউ, সেটাও অনেক সময় লাগবে। ভেরি থিক প্লেট, যদি ভেরি থিক ধরেন 50 মিলি বা 100 মিলি হতে পারে, আপনি 100 মিলি থিকনেসে দুইটা প্লেট ওয়েল্ডিং করতে হবে, সেখানে এই দেখেন সেখানে কিন্তু কনফিগারেশন, জয়েন্ট কনফিগারেশন কিন্তু ডাবল ভি করার পরে তারপরে ওয়েল্ডিংটা করতে হবে। তো আপনার ফুল থিকনেস কভার করতে হবে এবং জয়েন্ট ওয়েল্ডিং এর পরে যে জয়েন্টের স্ট্রেংথ যথেষ্ট হয় ওই থিকনেসের সাথে রেখে কম্পার্টেবল রেখে, সেই জন্য এটাকে ডাবল ভি করতে হবে, ডাবল ইউ করতে হবে আর কি। ফিলেট ওয়েল্ড খুব সোজা, এটা সচরাচর ইউজ করা হয়। প্লাগ স্লট ওয়েলস অনেক সময় একটা হোল করে তারপরে ওয়েল্ডিং করা লাগতে পারে, সেটা আপনার কেস টু কেস, আপনার অ্যাজ পার ইউর পারপাস অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস। নেক্সট, এখানে স্কোয়ার গ্রুপ, সব গ্রুপ বলা হয়েছে। বিভেল গ্রুপ, ডাবল ভিভেল, দেখেন ডাবল ভিভেল করা আছে, ডাবল ভিভেল। তারপরে ভি গ্রুপ, ডাবল ভি গ্রুপ, জে গ্রুপ, ডাবল জে গ্রুপ, ভি গ্রুপ। এখন কোন ক্ষেত্রে কোন গ্রুপ করবেন সেটা তো আগের স্লাইডে বলা হয়েছে। নেক্সট, এটা একটু বলা রাখে, আমি বোধহয় এটা আগে একটু এই ব্যাপারে একটু টাচ দিয়েছিলাম। হোয়াই ট্রাভেল স্পিড ইজ ইম্পর্টেন্ট। হিট ইনপুট অ্যান্ড ফিউশন টু স্লো, যদি আপনার যদি ওয়েল্ডার যদি ট্রাভেল স্পিড যদি স্লো করে ফেলে, এক্সেসিভ হিট ইনপুট হবে, ওয়াইডার হিট এফেক্টেড জোন হবে, গ্রেন গ্রোথ হবে, ডিস্টরশন, বার্ন থ্রু, এগুলো হবে। অর্থাৎ টু স্লো করা যাবে না। টু ফাস্ট করলেও কি হবে? লো হিট ইনপুট হবে। আমরা তো ফর্মুলা দেখেছি ইনকমপ্লিট। দেখেন এস ভ্যালুটা দেখেন নিচে, এস ভ্যালু যদি কম হয় তার হিট ইনপুটটা তাহলে বেশি হবে, আর এটা যদি বেশি হয় তাহলে কম হবে। এটা টু ফাস্ট হতে পারবে না, টু স্লো হতে পারবে না, একদম পারফেক্টলি ট্রাভেল স্পিডটা মেনটেন করতে হবে। বিট শেপ অ্যাপিয়ারেন্স, সো বিট শেপ অ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওয়েল্ডিং এর অ্যাপিয়ারেন্স, ওয়েল্ডিং তো একটা আর্ট, এর অ্যাপিয়ারেন্স সুন্দর হতে হবে। এটা ডিপেন্ড করতেছে ওয়েল্ডারের উপরে, ওয়েল্ডারের স্পিড কম না বেশি তার উপরে ডিপেন্ড করবে। তো পারফেক্টলি স্পিড, ট্রাভেল স্পিড থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার বিট শেপ এবং অ্যাপিয়ারেন্স ঠিক মতো পাওয়া যাবে না। আমি আমার প্রোডাক্টটা কিন্তু আপনার এক্সপেক্টেড লেভেলে বা কোয়ালিটিতে আমি ওইটা পাবো না। ফার্স্ট ট্রাভেল, ন্যারো, রোপে বিট অ্যান্ড আন্ডারকাট আর মিসড, তার মানে আমার ডিফেক্ট হবে আর কি, সোজা কথা। Mechanical properties, proper travel speed ensures the correct microstructure forms in the weld and hatch, preserving tensile strength, toughness and ductility. আমরা আগে বলেছি যে টেম্পারেচার, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার এর উপরে কিন্তু টেন্সাইল স্ট্রেংথ ডিপেন্ড করতেছে, টাফনেস ডিপেন্ড করতেছে, ডাক্টিলিটি ডিপেন্ড করতেছে। Why travel speed is important? Defect prevention prevents common defects like porosity, undercut, overlap. তো ট্রাভেল স্পিড যদি আমাদের এক্সপেক্টেড ভ্যালুতে যদি না থাকে তাহলে কিন্তু আমরা ওয়েল ডিফেক্ট দেখা যাবে। কি ধরনের ওয়েল ডিফেক্ট হবে? পোরোসিটি আসবে, সেটা একটা ডিফেক্ট। আন্ডারকাট হবে, সেটা একটা ডিফেক্ট। ওভারল্যাপ হবে, সেটা একটা ডিফেক্ট। সো ডিফেক্টিভ ওয়েল্ডিং হবে যদি আমি ঠিকমতো ট্রাভেল স্পিড মেনটেন না করি। Productivity and cost, the right travel speed minimizes rework and ensures optimal deposition rate, improving welding efficiency and reducing time and cost. আমি যদি ঠিকমতো এটা ট্রাভেল স্পিড না করি তাহলে করলে কি হবে? আমার মিনিমাইজ রিওয়ার্ক, আবার নতুন করে আবার ওই কাজটা করতে হবে না। আলটিমেটলি আমার টাইম অ্যান্ড কস্ট সেভ হবে, ওয়েল্ডিং এফিসিয়েন্সি বাড়বে। নেক্সট স্লাইড, এটা একটা WPS এর একটা স্যাম্পল।
এটা বলা চলে শিল মেটাল আর্ক ওয়েল্ডিং এর জন্য, স্টিক ওয়েল্ডিং এর জন্য এটা করা হয়েছে। আপনি দেখেন কি কি থাকবে, ডাব্লিউবিএস এ নাম্বার উল্লেখ করতে হবে, রিভিশন থাকবে, ডেট থাকবে, ওয়েল্ডিং প্রসেস কি হবে এটা উল্লেখ থাকবে। দেখে জিটি হবে, জিটি টিগো হবে নাকি আর্ক হবে, ওয়েল্ডিং প্রসেসে এটা উল্লেখ করতে হবে। জয়েন্ট টাইপ কি, জয়েন্ট টাইপ তো বলেছি, উল্লেখ করতে হবে। ওয়েল্ডিং পজিশন কি হবে এখানে উল্লেখ হবে, এটা কি ভার্টিক্যাল হবে না হরাইজন্টাল হবে না ওভারহেড হবে, এগুলো সব ডাব্লিউপিএস উল্লেখ থাকবে। তারপরে বেস মেটাল কি থাকবে, থিকনেস কত থাকবে, কত রেঞ্জের থাকবে, সব এগুলো 1 নম্বর। 2 নম্বরে জয়েন্ট ডিটেলস থাকবে, জয়েন্ট প্রিপারেশন, গ্রুপ অ্যাঙ্গেল কত হবে, সবকিছু কিন্তু এই জয়েন্ট ডিটেলস উল্লেখ করা থাকবে। 3 নম্বরে ওয়েল্ডিং ভেরিয়েবলস কথা এখানে উল্লেখ থাকবে। তারপরে 4 নম্বরে প্রিহিট অ্যান্ড ইন্টারফেস টেম্পারেচার কত হবে, যেটা আগে বলেছি, প্রিহিট টেম্পারেচার কত হইতে হবে। এখানে একটা ফর এক্সাম্পল প্রিহিট টেম্পারেচার মিনিমাম 50 ডিগ্রি, যদি সেখানে 40 ডিগ্রি হয় আপনি ওয়েল্ডিং শুরু করতে পারবেন না মিনিমাম। যদি 60 হয় ওকে, এর বেশি হলেও ঠিক আছে, কিন্তু কম হতে পারবে না। কম হলে আপনি পার্টিকুলার ওই ম্যাটেরিয়ালটা আপনি ওয়েল্ডিং করতে পারবেন না, ডাব্লিউপিএস যেতে বলা আছে এখানে। ইন্টারফেস ম্যাক্সিমাম টেম্পারেচার, ইন্টারফেস ওই যে কনজুগেটিভ পাস যখন হবে তার মাঝামাঝি টাইমে যে টেম্পারেচারটা দেখতে হয় সেটা ইন্টারফেস টেম্পারেচার। এখানে ম্যাক্সিমাম বলা হয় যে 230 বা 250, ওর উপরে গেলে হবে না। যদি উপরে থাকে তাহলে আপনি ওয়েট করতে হবে, যখন টেম্পারেচারটা নেমে আসবে, ডাউন হবে, তখন আপনি নেক্সট পাস ওয়েল্ডিং করতে পারবেন পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য। তো ডাব্লিউপিএস সেটা উল্লেখ করা থাকবে। টেকনিক, কি ধরনের টেকনিক থাকবে, এটা ওয়েল্ডারদের ব্যাপার। স্ট্রিঙ্গার অর উইভ, ইলেকট্রোড ম্যানিপুলেশন, ক্লিনিং বিটুইন পাস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার বিটুইন পাসের মধ্যে আপনি কিভাবে ক্লিন করবেন এটা কিন্তু ডাব্লিউপিএস উল্লেখ থাকবে। আপনি কি ব্রাশ দিয়ে করবেন না আপনি গ্রাইন্ডিং দিয়ে করবেন, গ্রাইন্ডিং ব্যবহার করবেন, গ্রাইন্ডার ব্যবহার করবেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিং বিটুইন পাস এটা কিন্তু আপনার ডাব্লিউপিএস উল্লেখ করা থাকে। এবং আপনি যদি এসএস পাইপ ওয়েল্ডিং করেন, এসএস প্লেট ওয়েল্ডিং করেন, সেখানে কোন ধরনের ব্রাশ ইউজ করতে হবে সেটা কিন্তু উল্লেখ থাকবে। এসএস পাইপে আপনাকে এসএস ব্রাশ ইউজ করতে হবে, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট। এবং গ্রাইন্ডার হলে আপনার গ্রাইন্ডিং ডিস্ক, যে ম্যাটেরিয়ালটা কি হবে, এটা সালফার ফ্রি আপনার গ্রাইন্ডিং ডিস্ক ইউজ করতে হবে, এগুলো সবকিছু এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্যারামিটার্স মেনশনড ইন দ্য ডাব্লিউপিএস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু এনশিওর এ সাউন্ড ওয়েল্ড। সাউন্ড ওয়েল্ডিং পেতে গেলে আপনার ডাব্লিউপিএস এর প্রত্যেকটা প্যারামিটার আপনাকে ফলো করতে হবে। এরপরে পোস্ট ওয়েল হিট ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না, এবং করলে টেম্পারেচার কত লাগবে, হোল্ডিং টাইম কত লাগবে। সাধারণত এই কাজগুলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট করে থাকে, পোস্ট ওয়েল হিট ট্রিটমেন্ট। এই কাজটা মেকানিক্যাল না, ইলেকট্রিক্যাল করে এই কাজগুলো। টেস্টিং রিকোয়ারমেন্ট, ভিজুয়াল ইন্সপেকশন কি লাগবে, ভিজুয়াল ইন্সপেকশন হবে না এনডিটি হবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হবে, এটাও ডাব্লিউপিএস উল্লেখ থাকবে। ফাইনালি রিমার্কস থাকবে। ওকে, নেক্সট স্লাইড। তাহলে আমরা এই পর্যন্ত শেষ। পরবর্তী আমরা একটু এবার দেখি স্পেয়ারস নিয়ে কথা বলি। আপনি যখন একটা ওয়ার্কশপ চালাবেন, আপনার আন্ডারে অনেকগুলো মেশিন থাকবে। সেই মেশিনের যদি ঠিকমতো স্পেয়ারস না থাকে, রিলায়েবিলিটি অফ স্টক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার রিলায়েবিলিটি অফ স্পেয়ারস স্টক ভেরি ইম্পর্টেন্ট। তো তার কিছু স্যাম্পল এখানে উল্লেখ করা হয়েছে। সাপোজ আপনি SMAW যদি শিট মেটাল আর্ক ওয়েল্ডিং এর জন্য, ওয়েল্ডিং মেশিনের জন্য আপনার কি কি স্পেয়ারস আপনার কাছে রাখতে হবে, আমি তার একটা স্যাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি, স্যাম্পল টেবিল। আপনাকে ইলেকট্রোড হোল্ডার রাখতে হবে, গ্রাউন্ড ক্লাম্প, ওয়েল্ডিং কেবল, ইলেকট্রোড। ওকে, ইলেকট্রোডের সাথে যে ওয়েল্ডিং কেবল লাগে সেটাকে আপনাকে স্টকটা রাখতে হবে। কানেক্টর কিট রাখতে হবে, কেবল প্লাগ রাখতে হবে, প্যানেল রিসিপ্টাকল রাখতে হবে। এগুলো স্পেয়ার হিসেবে আপনাকে রাখতে হবে। এটা মেইনটেনেন্স পারপাজ। আপনার এগুলো মাঝে মাঝে আপনাকে কিন্তু এইসব স্পেয়ারস, এইসব পার্টস গুলো আপনাকে রিপ্লেস করার প্রয়োজন হতে পারে। অথবা স্পেয়ারসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার মেইনটেনেন্স কাজটা হ্যাম্পার হবে। আপনি ঠিক মতো আপনি প্ল্যান চালাতে পারবেন না। তারপরে আরো কি স্পেয়ারস লাগবে, টিকটর্স। টিগ ওয়েল্ডিং এর জন্য টিকটর্স আপনাকে স্পেয়ার রাখতে হবে। ওয়াটার কুলার রাখতে হবে, কুল্যান্ট থাকতে হবে।
তারপরে ফ্লো মিটার, রেগুলেটর, এগুলো আপনার থাকতে হবে স্পেয়ার। তারপরে টর্চ অ্যাডাপ্টার, টিক কনজিউমেবল কলেটস, টিক কনজিউমেবলস গ্যাস লেন্স, টিক কনজিউমেবলস এটা সিরামিক কাপ বলে, অ্যালুমিনিয়াম কাপও বলে, ব্যাক ক্যাপস, আপনার টিক টর্চের ব্যাক ক্যাপ রাখতে হবে, টাংস্টেন ইলেকট্রোড রাখতে হবে কিছু, ফিলার রড, কার্বন স্টিল, এগুলো ফিলার রড, এগুলো ফিলার রড, স্টেনলেস স্টিল। আপনার এই স্পেয়ারস গুলো আপনার স্টকে থাকতে হবে, তা না হলে আপনি অপারেশন প্ল্যান্ট আপনি ঠিকমতো চালাতে পারবেন না। আপনার প্ল্যান্টের আপনার স্টিম ডেজ কমে আসবে, মেনটেনেন্স ফেল করা মানে আপনি আপনার প্রোডাক্টিভিটি আপনার ফেল হয়ে যাবে, প্রোডাক্টিভিটি আপনি অ্যাচিভ করতে পারবেন না, আপনার প্রোডাকশন টার্গেট আপনার অ্যাচিভ হবে না। মেনটেনেন্স ভেরি ইম্পর্ট্যান্ট। যেভাবে প্ল্যানিং আপনাকে শিডিউল করে দিবে তার মধ্যে আপনাকে কিন্তু ওয়েল্ডিং কাজটা শেষ করতে হবে। দেরি করলে প্ল্যান্ট সাফার করবে, আপনার প্রোডাক্টিভিটি, প্রোডাকশন সাফার করবে, বিজনেস সাফার করবে। অতএব স্টক রিলায়েবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেয়ারস স্টক রিলায়েবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু মেইনটেইন ইট। আরো আছে ধরুন ফুড প্যাডেল রিমোট, হ্যান্ড রিমোট, এটা একটা আপনাদের জন্য ইন্ডিকেটিভ হিসেবে আমি দিলাম ফর স্যাম্পল। এটা আপনাদের ব্যাকআপে, হ্যাঁ, আপনার প্রয়োজনে আপনার এখানে কম বেশি হতে পারে। তা আমি একটা স্যাম্পল, একটা ইন্ডিকেটিভ হিসাবে একটা স্পেয়ারস লিস্ট এখানে আমি তৈরি করে দিয়েছি। আর কি লাগবে, কিছু ফিউজ লাগবে, ফিউজ সেট, হ্যাঁ, ফিউজ, কুলিং ফ্যান লাগবে, কন্ট্রাক্টর রিলে রাখতে পারে, রেকটিফায়ার রাখতে পারে, সলিনিয়ার ভালভ রাখতে পারে, অপারেটর ম্যানুয়াল, এসব স্পেয়ারগুলো আপনার কাছে থাকতে হবে। কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস, ওয়েল্ডার কোয়ালিফিকেশন, WPS, PQR, এগুলোর জন্য আজমি সেকশন 9 ফলো করতে হবে। ওয়েল্ডিং কনজিউমেবলস জন্য AWS A5 ফলো করতে হবে। ট্যাঙ্ক ফ্যাব্রিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন API 650। বয়লার প্রেসার ভেসেলের জন্য আপনার আজমি সেকশন 8 ডিভিশন 1 ফলো করতে হবে। স্ট্যান্ডার্ড অফ প্রেসার পাইপিং আজমি B31। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস হ্যান্ডলিং অ্যান্ড আইডেন্টিফিকেশন BS 349। Piping fabrication, welding and inspection API 1104. So welding and inspection এর জন্য আপনার API 1104 ইউজ করতে হবে, ফলো করতে হবে। যাই হোক, সাস্টেনেবিলিটি টিপস যেটা আমরা আগে উল্লেখ করেছি যে আমাদের বিওয়ার্ল্ড কিন্তু আমরা সাস্টেনেবিলিটি করেছি, আগেও করেছি, এখনো করলাম, ভবিষ্যতেও করব। সাস্টেনেবিলিটি টিপসটা কি? রিডিউস, রিউজ এন্ড রিসাইকেল। এইটা আপনাকে ম্যান্ডেটরি ফলো করতে হবে। রিডিউস করতে হবে, রিউজ করতে হবে, রিসাইকেল করতে হবে। কোন রকম অপচয় করা যাবে না, অপচয় করলে সেটা ইট উইল বি এগেইনস্ট সাস্টেনেবিলিটি। সো এইটা যেন আমরা ফলো করি। এটা আমাদের বর্তমান ওয়ার্ল্ডের এটার ডিমান্ড খুব হাই। সব জায়গায় কিন্তু এই বিষয়টা দরকার, আমাদের জানা দরকার, আমাদের প্র্যাকটিস দরকার। শুধু আমাদের টেকনিক্যাল সাইডে জানলে হবে না, এই সাস্টেনেবিলিটি টিপস এটা জানতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট আগে বলেছি, সেটা জানতে হবে। তারপরে ওয়ার্ক এথিক্স ভেরি ইম্পর্ট্যান্ট, সব ক্ষেত্রে এটা লাগবে, এটা কমন। আপনাকে এথিক্স ফলো করতে হবে, ওয়ার্ক এথিক্স, সেফটি প্রোটোকল, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোথাও কোনো ফাঁকি বা অনৈতিক কিছু করা যাবে না, যেটা আলটিমেটলি আপনার জবের উপরে হ্যাম্পার করে। এবং জব এথিক্স ভায়োলেট করলে আপনি আপনার জব থ্রেট উপরে আসবে, এবং এথিক্স যদি ব্রিচ হয়ে যায়, ব্রিচিং অফ এথিক্স, ইউ উইল লুজ দ্য জব অ্যান্ড ইউ উইল লুজ দ্য ইয়োর গেম। সো গেম ইজ ওভার যদি আপনি এথিক্স ফলো না করেন। এটা আমরা বিওয়ার্ল্ড কিন্তু এই অ্যাডভোকেসিটা করি, ওয়ার্ক এথিক্স এর ব্যাপারে বিওয়ার্ল্ড অ্যাডভোকেসি করে, তার পার্ট হিসাবে এই স্লাইডটা আমরা রাখছি, ভবিষ্যতে রাখবো, অতীতে রেখেছি। প্রি স্টার্টআপ চেকলিস্ট, এটা তো আগেও দেখেছি, এখানে আপনারা দেখে নেবেন, স্লাইডটা আপনাকে শেয়ার করা হবে। আপনার কোনো কাজ করার আগে প্রি স্টার্টআপ চেকলিস্ট ফলো করবেন, এটা মাস্ট। এখানে মেইনলি সুপারভাইজার, ওয়েল্ডার এই চেকলিস্টটা তারা ফলো করবে। প্রি স্টার্টআপ চেকলিস্ট কিন্তু আপনাদের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের একটা পার্ট। আপনি কি কি চেক করবেন? চেক ফর ফ্যাব্রিকেশন, ড্রয়িং এবিলিটি, ড্রয়িং আছে কিনা দেখবেন, আপনার WPS ITP আছে কিনা সেটা দেখবেন, মেশিন ঠিক আছে কিনা এটা দেখবেন,
চেক ফর মেশিন রেডিনেস, ক্যালিব্রেশন মেশিন, আপনি যে মেশিন মেশিনটা ক্যালিব্রেটেড কিনা সেটা দেখবেন। চেক ফর কারেক্ট টুলস অ্যান্ড অ্যাক্সেসরিজ, হোয়াই চেকলিস্ট রিকোয়ার্ড, checklist is required to ensure the integrity of your works, of your welding, যা কিছু করতেছেন সেটাকে ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য প্রি স্টার্টআপ কাজ শুরুর আগে আপনি এই চেকলিস্টটা এক এক করে ফলো করে টিক দেবেন, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। সব ঠিক না থাকলে আপনি কাজ শুরু করবেন না। কাজ শুরু করলে আপনার আলটিমেটলি জবের উপরে তার ইম্প্যাক্টটা পড়বে, আপনার ডিফেক্টিভ হবে, ইউ উইল লুজ ইওর কেপিআই। নেক্সট, কেপিআই স্যাম্পল। আমরা কিন্তু কি পারফরমেন্স ইন্ডিকেটর, আমরা আবারও বলছি বিওয়াল থেকে কিন্তু আমরা কেপিআই কে আমরা অ্যাডভোকেসি করি, তার পার্ট হিসাবে কিন্তু আমরা প্রত্যেকটা সেশনে আমরা কেপিআই সম্পর্কে কথা বলি এবং সেই হিসাবে স্লাইডে রাখা হয়েছে। আপনি নাম্বার অফ নিয়ার মিস এগেনস্ট কতটা হবে, এগুলো এক্সিডিং বা আউটস্ট্যান্ডিং মিটিং করছেন কিনা। তো আপনার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার কেপিআই কিন্তু এগুলো করা হবে, দেখা হবে আপনি কত স্কোর করলেন, আপনি পাস করলেন না ফেল করলেন বা কতটা ভালো করলেন। আমরা তো বলেছি যে কেপিআই এর উদ্দেশ্য হলো যে 5% যারা থাকে, যারা আউটস্ট্যান্ডিং পারফর্মার থাকবে এবং একদম লোয়েস্ট পারফর্মার থাকে 5%, এদেরকে খুঁজে বের করা হয় কিন্তু কেপিআই এর মাধ্যমে আর কি। সো কি পারফরমেন্স ইন্ডিকেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এই আমরা আমাদের কেপিআইটা ফলো করব। যারা ম্যানেজার আছেন তারা, তার অধীনস্থ যারা সুপারভাইজার আছেন বা ওয়েল্ডার আছেন, ফ্যাব্রিকেটর আছেন, সবার জন্য কিন্তু ওনারা কিন্তু কেপিআই তৈরি করবেন এবং কেপিআই অনুযায়ী কেপিআইটা ফলো করবেন, যাতে করে আমাদের পারফরমেন্স মেজারমেন্ট করা যাবে। কেপিআই কি জন্য করা হয়? কেপিআই করা হয় টু মেজার দ্য পারফরমেন্স। এটা স্কেল, কেপিআই এক কথাতে স্কেল, স্কেল দিয়ে আপনাদের পারফরমেন্সটা মেজার করা হবে বছর শেষে, ঠিক আছে। সর্বশেষ স্লাইড, স্যাম্পল কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন আছে, আপনারা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। এই প্রেজেন্টেশন স্লাইডগুলো যেটা দেওয়া হলো সবগুলো পড়বেন, পড়ে সর্বশেষে এই কোশ্চেনগুলো স্যাম্পল হিসেবে রাখা হলো, আপনি এই কোশ্চেনগুলো আপনি সলভ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ওয়েল্ডিং এর উপরে ভালো অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার নলেজ আপগ্রেড হবে। নলেজ আপগ্রেডেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যুগে যদি আপনি এইসব বিষয়ে যদি আপনার নলেজ স্কিল যদি না থাকে তাহলে কিন্তু আপনি সফল হবেন না, আপনি সামনে এগোতে পারবেন না, আপনি সাকসেসফুল হবেন না আপনার ক্যারিয়ারে, আপনার জবে। থ্যাংক ইউ সো মাচ স্পিকার রফিকুল ইসলাম তালুকদার। এখন আমি রিকোয়েস্ট করব, আজকের যেহেতু চিফ গেস্টটা আমাদের অ্যাবসেন্ট রয়েছেন বিভিন্ন কারণে, তো আমি রিকোয়েস্ট করব ডক্টর ইয়াসির আরাফাতকে ট্রেনার পজিশনটা নেওয়ার জন্য এবং আজকের সাবজেক্ট রিলেটেড ট্রেনার কিছু বলার জন্য অনুরোধ করছি। ডক্টর ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত। ওকে, মেবি ডক্টর ইয়াসির আরাফাত একটু ব্যস্ত আছেন, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট, আমার মনে হয় আজকের যে সেশন চেয়ার আছেন তিনার কাছ থেকে কিছু যেতে পারি, ডক্টর এমডি খসরুমিয়া স্যারকে। স্যার, যদি আপনি কিছু অ্যাড করতে চান আজকের এই স্লাইড থেকে। মেকানিক্যালদের সবচেয়ে বড় পার্ট হলো ওয়েল্ডিং। কারণ হলো কি, দুটা সেমি মেটাল অথবা সেমি মেটাল অর্থাৎ দুটা ডিফারেন্ট মেটালকে একত্রে যখন করতে যাব, সেটা একটা ওয়েল্ডিং এর একটা বড় প্রসেস। ওয়েল্ডিং এর এটাকে জোর করানো যায়, তো সেটার অনেক কিছু প্রসেস রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের যেসব ওয়ার্কশপ রয়েছে এবং বাংলাদেশের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেসব কোম্পানি রয়েছে, ঠিক তেমনি কিছু কিছু কোম্পানিতে আজকে প্রেজেন্টেশনের যেভাবে কেপিআই এবং প্রসেসর ডব্লিউপিএস অনুসারে যেভাবে গাইডেন্স দেওয়া হচ্ছে সেইভাবে খুবই কম করা হয়। এতে করে দেখা গেছে যে আমাদের যে ওয়েল্ডিং এর যে লংজিভিটি এবং ওয়েল্ডিং এর যে সাস্টেনেবিলিটি যেটা, সেটা ব্যাহত হয় এবং পাওয়া যায় না। তো যাতে করে আমাদের দেশের
ওয়েল্ডার এবং ওয়েল্ডিং ওয়ার্কটাকে খুব হীনমন্য এবং ছোট কাজ এবং ছোট মনে করা হয়। বাট যদি ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল কোড এবং ইন্টারন্যাশনাল প্রসেস কনসিডার করা দেখা যায়, তাহলে ওয়েল্ডিং ওয়ার্ক একটা শিল্প, ওয়েল্ডিং ওয়ার্ক একটা আর্টস, লাইক অ্যাজ একজন ক্রাফটম্যান যেগুলো রয়েছে, ওয়েল্ডিং ওয়ান কাইন্ড অফ ক্রাফটম্যানশিপ। ক্রাফটম্যানশিপটা হলো তখনই ভালো হবে যখন আপনি ডব্লিউপিএস অনুসারে কাজ করবেন। তো আজকে আমরা মনে হয় আমরা এখন অডিয়েন্স থেকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার সেশন দিতে পারি। প্রথমে হ্যান্ড রেজ করেছেন লুৎফর রহমান খান। প্লিজ আনমিউট yourself and then ask a question. লুৎফর রহমান, মিস্টার লুৎফর রহমান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার, আজকে প্রেজেন্টেশন ক্লাসটা আমার কাছে খুব ভালো লাগছে। ওয়েল্ডিং প্রসিডিউরের উপরে অনেক কিছু শেখার ছিল আমার। এখানে ওয়েল্ডিং ডাব্লিউপিএস আর পিকিউআর দুইটাই তো ইস্টাবলিশ করতে হয়। খালি করার জন্যই তো আমাদের দুইটা টেস্টের প্রয়োজন, একটা হলো এনডিটি আর একটা হলো ডিটি। এখন এনডিটি সম্পর্কে আমরা সকলেই টুকটাক জানি যে এনডিটিতে 4 রকমের টেস্ট হয়ে থাকে: ইডি, ম্যাগনেটিক, আরটি, ইউটি। ডিটি সম্পর্কে যদি একটা ক্লাস হতো আমার মনে হয় স্যার ভালো হতো, ডিস্ট্রাকটিভ টেস্ট সম্পর্কে। আপনি কি মনে করেন? জি, থ্যাংক ইউ সো মাচ। স্পিকার রবিউল ইসলাম, প্লিজ ক্যান ইউ অ্যান্সার দিস কোশ্চেন? না ঠিক আছে, এটা একটা সেপারেট সেশন করা হবে। আমরা কিন্তু এনডিটি নিয়ে, এনডিটি নন ডিস্ট্রাকটিভ টেস্ট এন্ড ডিস্ট্রাকটিভ টেস্ট, এই ব্যাপারে একটা সেপারেট সেশন করা হবে। আজকে তাহলে আমি ডিটেলস কিছু বলবো না, যেহেতু আজকে প্রেজেন্টেশনের সাথে রিলেভেন্ট না। তবে প্রশ্নটা খুব ভালো, ডিস্ট্রাকটিভ টেস্ট কখন করা হয়, বিশেষ করে পিকিউআর যখন করা হয়, প্রসিডিউর কোয়ালিফিকেশন রেকর্ড, তখন কিন্তু রেকর্ডের জন্য তখন কিন্তু ডিস্ট্রাকটিভ টেস্টের প্রয়োজন হয়। কারণ ওই যে ভ্যালুগুলো যে আমরা স্যার হলো লাইন পাইপ ওয়েল্ডিং এর সময় যে ওয়েল্ডার গুলো আমরা নিয়োগ দেই তাদেরকেও আমরা ডিস্ট্রাকটিভ এর মাধ্যমেই স্যার অ্যাপ্রুভ করানো হয়। বাংলাদেশে যত জিটিসিএল, তিতাস, অন্যান্য পিজিসিএল যেগুলো কোম্পানি আছে স্যার এই প্রসিডিউর ফলো করে। না ঠিক আছে, ডিস্ট্রাকটিভ মানে টেনসাইল টেস্ট করা হয়, বেন্ড টেস্ট করা হয়, ইমপ্যাক্ট টেস্ট করা হয়, 4P যেটা বলা হয় ইমপ্যাক্ট টেস্ট। অবশ্যই আপনি যখন সেটা আপনার সেক্ষেত্রে আজমির সেকশন 9 অনুযায়ী ওয়েল্ডার্স কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ টেস্ট করে নেওয়াটা ভালো। এটা টু মেক শিওর 100% শিওর যে তার ওয়েল্ডিংটা সাউন্ড ওয়েল্ডিং হয়েছে বা অ্যাজ পার ডাব্লিউপিএস হয়েছে কিনা। তো এগুলো ডিস্ট্রাকটিভের মধ্যে পড়ে হার্ডনেস টেস্ট, নিক ব্রেক টেস্ট, ইমপ্যাক্ট টেস্ট, বেন্ড টেস্ট, টেনসাইল টেস্ট। এই ব্যাপারে আমরা ডিটেইল আলাপ করবো পরবর্তী কোনো সেশনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা আমার রিকোয়েস্ট ছিল স্যার, এটা হলো আপনাদের প্রেজেন্টেশন গুলো যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি একটু শেয়ার দিতেন খুশি হতাম। ওকে, থ্যাংক ইউ, আমরা চেষ্টা করব। আমার একটা কোশ্চেন রয়েছে আজকে রবিভূষণ স্যারকে, রবিভূষণ ভাইকে, যে আমরা আপনার এখানে কভার হবে কিনা আমার জানা নাই, যেটা কোশ্চেনটা করছি সিপি, যেটা ক্যাথোড প্রোটেকশন সিস্টেম, এবং সেখানে এক ধরনের এক্সোথার্মিক ওয়েল্ডিং করে কেবলটা কানেক্টিভিটি করা হয়। আপনার টোটাল সেশনে ক্যাথোড প্রোটেকশনের সম্পর্কে কোনো কিছু আছে কিনা? ক্যাথোডিক প্রোটেকশন, জি, ক্যাথোডিক প্রোটেকশনটা অবশ্য ওয়েল্ডিং এর মধ্যে পড়ে না। ক্যাথোডিক প্রোটেকশন করতে সেখানে ওয়েল্ডিং, ক্যাথোডিক প্রোটেকশনে ওয়েল্ডিং করা হয়, ওটা সাধারণত আমরা স্ট্রাকচারে ওয়েল্ডিং করি। আসলে ক্যাথোডিক প্রোটেকশন কিন্তু বা অ্যানোডিক প্রোটেকশন, ক্যাথোডিক প্রোটেকশন এটা কিন্তু ওয়েল্ডিং এর পার্ট না। তারপরে এটা একটা ভালো টপিকস, অবশ্যই এটা আমাদের জানা দরকার। আমাদের বিশেষ করে রাস্ট করেশন প্রিভেনশনের জন্য আমাদের কিন্তু স্যাক্রিফিশিয়াল অ্যানোড ব্যবহার করা হয় টু প্রোটেক্ট দ্য ক্যাথোড সাইট ম্যাটেরিয়াল। তো এটা যদি আপনার কভার না করা যায় তাহলে আমরা হয়তো
অন্য কোনো স্পিকার বা অন্য কোনো একটা সেশন করবো শুধুমাত্র ক্যাথোড প্রোটেকশন সিস্টেম, কারণ এটা বিশাল একটা ইস্যু, স্পেশালি হ্যাঁ যারা হ্যাঁ অয়েল অ্যান্ড গ্যাস নিয়ে কাজ করে, তাদের পাইপিং, তাদের ট্যাঙ্ক, জিনিসপত্র। এবং শুধু তাই না, এখন ইদানিং মডার্ন ওয়ার্কে বিল্ডিং প্লাম্বিং এর ক্ষেত্রে, বিল্ডিং এর মেটালিক প্লাম্বিং যেখানে থাকতেছে সেখানে কিন্তু ক্যাথোড বা সিপি ইউজ করা হচ্ছে। আশা করি হয়তো সেপারেট টপিক নিয়ে আলোচনা করবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। যদি আর এই কোনো কারো কোশ্চেন, সাবজেক্টটা ইলেকট্রিক্যাল সাবজেক্ট, আমাদের কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই এই সাবজেক্টটা ভালো বলতে পারবে নাকি আমাদের তুলনায় আর কি। ঠিক আছে, এটা পরবর্তীতে করলে ভালো হবে। ঠিক আছে, আমি তোমার সাথে একমত। আমরা এক্সপার্ট হায়ার করবো ইনশাআল্লাহ এই ক্ষেত্রে। শিওর তো শিওর। আমি রিকোয়েস্ট করবো আজকের সেশন চেয়ারকে, আমাদের প্রিয় স্যার ডক্টর এম ডি খসরুমিয়া স্যারকে, তার মূল্যবান কিছু আজকের সাবজেক্ট রিলেটেড কিছু বলার জন্য। ডক্টর এম ডি খসরুমিয়া স্যার কে জি, আছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে টপিকটা ছিল আমাদের প্রিয় রফিক ভাই, রফিকুল ইসলাম তালুকদার। রফিক ভাই তো সেই প্রথম থেকেই আমাদের সাথে কথা বলেই যাচ্ছেন আর কি, বিভিন্ন ইস্যু নিয়ে। আজকেও খুব মনোযোগ সহকারে তার জ্ঞান গর্ব কথাগুলো আমি শুনতেছিলাম। ওয়েল্ডিং এটা আসলে মাল্টিডিসিপ্লিনারি একটা ইস্যু আর কি। মেকানিক্যালের তো এটা পজিটিভলি তাদের বিভিন্ন ইস্যুতে ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন আছে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এরও বিরাট একটা অ্যাপ্লিকেশন, বিশেষ করে যখন আমরা ট্রাস স্ট্রাকচার করে থাকি, ব্রিজের ট্রাস গার্ডার, যেখানে এটা বোল্টেড কানেকশন হতে পারে, ওয়েল্ডেড কানেকশন হতে পারে। সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন আমাদের পদ্মা নদীতে যে ব্রিজটা হলো আর কি, পদ্মা ব্রিজ, আমাদের সেখানে রোড এবং রেলওয়ে দুইটা একত্রে অ্যাড করা হয়েছে। 150 মিটার 500 ফিট লম্বা যে গার্ডার গুলো এসে বসানো হয়েছে, এটা কিন্তু পুরোটা ওয়েল্ডেড কানেক্টেড। বিরাট একটা অ্যাপ্লিকেশন অফ ইন আওয়ার কান্ট্রি। আর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও এর অ্যাপ্লিকেশন আছে। বিশেষ করে আমরা যখন স্টিল স্ট্রাকচার করি, কিছু বোল্ডেড কানেকশন হয়, কিছু ওয়েল্ডেড কানেকশন হয়। আবার রিসেন্টলি আমরা যমুনা নদীতে রেলওয়ে ব্রিজ চালু হয়েছে, সেখানেও আমরা ওই ইগুলা আর কি, টোটাল গার্ডার গুলা বাহির থেকে করে এনে, মানে অন্য একটা হয়তোবা স্টেশন থেকে করে সেটা এখানে আমরা প্লেস করেছি। তো এইভাবে ওয়েল্ডেড এর যে ইস্যুগুলা, আমি যদিও সিভিল ইঞ্জিনিয়ার, হয়তো ভিতরের মেকানিজম এটা সম্বন্ধে আমার অত ভালো ধারণা নাই, কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড এর ব্যানারে যে সেশন গুলা হচ্ছে, প্রত্যেকটা সেশন কিন্তু পজিটিভলি শিক্ষণীয়। এটা আমরা সবাই হয়তো সব লাইনের জিনিসগুলোকে সমভাবে এর অ্যাকসেপ্ট করতে পারবো না, মানে অ্যাকসেপ্ট করতে পারবো না তাদের জ্ঞানের পরিধির কারণে, কিন্তু বাট এভরি সেশন ইজ এ ভেরি এনজয়েবল টু দ্য মোস্ট অফ দ্য অডিয়েন্স। তো এই ক্ষেত্রে রফিক ভাইয়ের যে সেশনটা, যেহেতু আমাদের কাছে এর ভিডিও রেকর্ডিং থাকবে, আমরা যদি তার ভিডিও রেকর্ডিংটা শুনেও যদি এই জিনিসগুলা দেখি, আমার মনে হয় আমাদের জীবনে কাজে লাগবে আর কি। আর তারপরে সর্বোপরি আমরা অবশ্যই এখানে আমরা যারা আছি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মোমেন্ট ডিস্ট্রিবিউশন বা এসএম পড়েছে, এটা মেকানিক্যালও পড়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও পড়েছে। এখানে কিন্তু সবারই কিছু কিছু জিনিস একদম ভেরি বিগিনিং, বোল্ডেড কানেকশন আর ওয়েল্ডেড কানেকশন, কিন্তু আমরা একদম ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার না হলে সেকেন্ড ইয়ারে পড়ে আসছি আর কি। তো সেই ইস্যুতে আর এখানে আমাদের রফিক ভাই একজন এক্সপার্ট হিসাবে এই লাইনেই তার লাইভ উনি পরিচালিত করতেছেন এক্সপার্টাইজ হিসাবে। তো আমাদের মনে হয় যে এই এই ওয়েল্ডেড এর যে ইস্যুগুলা, এগুলা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি ছোট্ট একটা কেস, আমার রিসেন্ট আমার মাস্টার্স এর এবং পিএইচডি লেভেলে কিছু স্টুডেন্ট আছে, ওরা টিউবুলার কলাম, স্টার টিউব একটা কলাম, সেই কলামটাকে ওটা চতুর্দিক দিয়ে প্লেট, ভিতরে হলো লো স্ট্রেন্থ কনক্রিট, তার স্টিফনেস, তার ফ্লেক্সিবিলিটি, তার লোড ক্যারিং ক্যাপাসিটি, এগুলো নিয়ে কাজ করতেছে। এখানে টোটাল ওয়েল্ডিং হলো চেইন ওয়েল্ডিং, 4টা প্লেটকে একত্র করা হয়েছে। কিন্তু এরপরে যখন লোডটা চাপানো হচ্ছে, দেখা যাচ্ছে কনক্রিটের ভিতরে কনক্রিটটা ডাইলিউট হয়ে যাচ্ছে,
কিন্তু ওয়েল্ডিংটা ডিস্টার্ব হচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা এটাকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আনসিস বা অ্যাবাকাস সফটওয়্যার দিয়ে ইউজ করি, সেখানে কিন্তু কিছু ডিস্টারবেন্স চলে আসতেছে। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমি আমার এখান থেকে যে নলেজটুকু পাবো, আমি আমার স্টুডেন্টদের ওইখানে হয়তো তার কিছুটা অ্যাপ্লিকেশন হবে আমি আশা করি। আমি রফিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মডারেটরকে ধন্যবাদ জানাচ্ছি, চিফ গেস্ট আমাদের মাকসুদ হেলালি স্যার আসতে চেয়েছিলেন, যে কোনো কারণে ওনারা ইম্পর্টেন্ট পার্সন, হয়তোবা ইমিডিয়েট কোনো একটা শিডিউল চলে আসাতে স্যার আমাদের কাছে আসতে পারেনি। তারপরেও আমরা নেক্সট স্যারকে পাবো আশা করতেছি। এবং আপনারা যারা অডিয়েন্স, যাদেরকে নিয়ে আজকে আমাদের এই টোটাল ওয়েবিনারের সফলতা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই যে দীর্ঘ সময় দিয়ে আমাদের সাথে আছেন, আশা করি পরবর্তী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন। এটা একটা বিশাল শিক্ষণীয় জিনিস। আমরা একটা প্ল্যাটফর্মে অ্যাড হয়েছি অনলাইনে, এক একজন এক এক জায়গায় অবস্থান করতেছি। রফিক ভাইকে ধন্যবাদ, রফিক ভাই বাংলাদেশে এসে এই সেশনটা কন্ডাক্ট করতেছেন। এটা আমাদের জন্য বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের জন্য একটা ভালো মেসেজ। এবং দুবাই থেকে রফিক ভাই আছেন, আমাদের ফাউন্ডার আমজাদ, ইঞ্জিনিয়ার আমজাদ আছেন, মুয়াজ্জেম ভাই আছেন, এরা কিন্তু সবাই এখন বাংলাদেশে অবস্থান করতেছেন। এবং এরা আগামী সোমবার গাজীপুরে পরিদর্শনে আসবেন। আমি আশা করতেছি আমার সাথে সবার দেখা হবে ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা, ভালো থাকুন। পরবর্তী সেশনে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় আজকে সেশনটা এখানেই কনক্লুড করা হলো। এখন আমরা রেজা ভাইকে বলবো আমাদের ভিডিও রেকর্ডিং পোর্শন ফাংশনালিটিটা বন্ধ করার জন্য, তারপর আমরা নর্মাল ভাবে কথা বলতে পারি। সম্ভবত